আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা এইবার যারা ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, বিশেষত যারা ভার্সিটির প্রিপারেশন নিচ্ছ, তাদের ফার্স্ট প্রায়োরিটি বা মেইন টার্গেট যদি বলি, মেইন টার্গেটই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো তোমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা খুবই কাছে বা অতি নগণ্য বলা যায়, ইভেন বলা যায় যে দরজায় কড়া নাড়ছে। তো আজকে মূলত এই রেমেডির পক্ষ থেকে আমি মোহাম্মদ খোরশেদ আলম মুন্না পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগে। তো তোমাদের গত বছরে অর্থাৎ তোমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ারের 24-25 সেশনের যে কোশ্চেনটা আছে সেটা সলভ করাবো। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমরা এবার যারা পরীক্ষা দিবা প্লাস পরের বার যারা পরীক্ষা দিবা উভয়ের ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। এবং সাথে তোমার এই ভিডিওটার মাধ্যমে তোমরা বুঝতে পারবা কিভাবে কম সময়ের মাধ্যমে ট্রিকি ওয়েতে অ্যান্সার করা যায়। কারণ তোমার এই যে টাইম মেনটেন যে বিষয়টা আছে এটা মূলত খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশন পরীক্ষার জন্য। কারণ এখানে ভাইয়া অনেক অনেক কোশ্চিন পাবা খুবই কম সময়ের মধ্যে। তো এই যে এত একটা কম্পিটিটিভ এক্সামে তোমার মূলত বড় চ্যালেঞ্জটাই হচ্ছে যে এই কম সময়ের মধ্যে কিভাবে তুমি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে কিভাবে তুমি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে সুন্দর মতো সঠিকভাবে অ্যান্সার করবা। তো আশা করি তোমাদের এই কোশ্চেন সলভ রেমেডির পক্ষ থেকে যে কোশ্চেন সলভের ভিডিওগুলো আছে এগুলো দেখলে আশা করি তোমাদের এই জিনিসটা আর কনফিউশন থাকবে না, এটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা কি অ্যাডমিশনও ভালো করতে পারবা। তো আমরা দেরি না করে শুরু করতে পারি প্রিভিয়াস ইয়ারের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা ছিল সেটা। তো এখানে যদি আমরা দেখি প্রথমেই আমরা আচ্ছা, তো এখানে প্রথমেই আমরা যে কোশ্চেনটা পাবো সেটা হচ্ছে যে পদার্থের গাঠনিক ধর্ম থেকে মূলত একটা কোশ্চেন ছিল ভাইয়া, সেটা হচ্ছে যে কৃন্তন বা হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক থেকে। তো তোমাদের এখানে রেমেডুর স্লাইডে মূলত তোমরা জানোই যে অলরেডি হয়তো অনেকেই দেখেছো যে হচ্ছে এখানে মূলত প্রত্যেকটা টপিকের নামও কি দেয়া থাকে, তো যার মাধ্যমে তুমি কি যে টপিক তোমাকে আর অ্যানালাইসিস করার লাগবে না। তো তোমার এখানে বা এইটার মাধ্যমে কি টপিক কোন কোন টপিকটা ইম্পর্টেন্ট সেটাও তুমি বুঝতে পারবা। তো এর মাধ্যমে তুমি যে ইম্পর্টেন্ট টপিকগুলো যদি ভালো মতো অর্থাৎ এই যে তোমাদের কম সময়, এই কম সময়ের মধ্যে যদি তুমি এই ইম্পর্টেন্ট টপিকগুলো ভালো মতো অ্যানালাইসিস করো, ভালো মতো রিভিশন দাও, তাহলে আশা করি ভর্তি পরীক্ষায় অনেক ভালো করতে পারবা। তো আমরা সকলেই জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত কি হয় যে এমসিকিউ আসে হচ্ছে 15, মানে ফিজিক্স থেকে অ্যাকচুয়ালি এমসিকিউ আসে হচ্ছে 15টা আর হচ্ছে কি রিটেন থাকে। তো এই যে এমসিকিউ যে 15টা সেটা মূলত আজকে সলভ করাবো। তো এখানে মূলত শুরু করার আগে যদি এই কোশ্চেনটা নিয়ে কিছু বলি, যে অনেকেই ম্যাক্সিমাম তোমরা এইটা রিভিউ শুনবা, অনেকেই বলে যে প্রিভিয়াস ইয়ারে যে ঢাকা ভার্সিটির কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে একটু কঠিন ছিল। তো ভাই আলটিমেটলি এটাকে আসলে কঠিন বলা যায় না, তো এটা একটা ট্রিকি কোশ্চেন বলা যায়। তো তোমার এখানে টাইম কিলিংও বলা যায়, যে এখানে এই যে কোশ্চেনগুলো যেগুলো ছিল সেগুলো মূলত সময় সাপেক্ষ। তো এই ধরনের কোশ্চেন আসলে অ্যাডমিশনে এত কম সময়ে অ্যান্সার করা খুবই টাফ। তো তোমার মূলত যদি একটু ট্রিকি ওয়েতে তুমি অ্যান্সার করতে পারো তাহলে দেখা যায় কি যে বায়োলজি কেমিস্ট্রি ওগুলো কিন্তু একটু ইজি ছিল, ওগুলো তুমি একটু কম সময়ের মধ্যে অ্যান্সার করে বাকি যে সময়টা এই সময়টা বাসায় তুমি কি ফিজিক্সে অ্যান্সার করতে পারবা। তো আশা করি এইভাবে যদি তুমি মেনটেন করো তাহলে খুব একটা প্রবলেমের সম্মুখীন হবে না। তো তারপরে দেখি আসলে কোশ্চেনটা কেমন ছিল। যেমন এখানে আমরা পদার্থের গাঠনিক ধর্মের কৃন্তন বা দৃঢ়তার গুণাঙ্ক থেকে যে কোশ্চেনটা ছিল সেটা কি ভাইয়া, সেটা ছিল হচ্ছে যে আচ্ছা, তো সেটা ছিল কি যে 1.1 মিটার দৈর্ঘ্য এবং হচ্ছে যে 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি আনুভূমিক রডের এক প্রান্ত একটি দেয়ালের সাথে সুদৃঢ়ভাবে আটকানো আছে, ঠিক আছে। তো রডটির অপর প্রান্তে 31.4 কেজি ভর ঝোলানোতে এর কৌণিক বিকৃতি হয় 0.01 রেডিয়ান। তাহলে বলছে যে রডটির উপাদানের দৃঢ়তার গুণাঙ্ক কত। তো এখানে আমাদের কৃন্তন বা দৃঢ়তার গুণাঙ্ক বা এটাকে আমরা কি বলতে পারি, কাঠিন্যের গুণাঙ্কও বলতে পারি, যেটাকে মূলত কি দ্বারা ভাইয়া, যেটাকে মূলত হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়। তো এন ইকুয়াল আমাদের সূত্র কি ছিল, এন ইকুয়াল আমাদের সূত্র ছিল হচ্ছে এফ ডিভাইডেড বাই ছিল হচ্ছে এ থিটা। তো এখানে যদি আমরা দেখি এখানে আমাদের কি যে এম এর মান দেয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, দেন হচ্ছে আমাদের এখানে এম এর মান দেওয়া আছে, আর এখানে আমাদের কি যেহেতু এখানে রেডিয়ান বলছে কৌণিক বিকৃতি, তো এখানে আমাদের থিটা হচ্ছে কৌণিক বিকৃতি, যেহেতু এখানে থিটার মান দেওয়া আছে। তো এখানে বলছে কি যে 0.25 মেগাপ্যাসকেল, 0.025 গিগাপ্যাক্সেল, অর্থাৎ এখানে কি আমাদের অ্যাকচুয়ালি যে আমাদের গুণাঙ্কটা আসবে সেটা কি প্যাসকেলে আসবে, কিন্তু এই প্যাসকেলের মধ্যে আমাদের মেগা গিগাতে আমাদের রূপান্তর করা লাগবে। তো এখানে আমাদের দুইটা ধাপ মনে রাখা লাগবে। তো এটা আমরা যদি একটু ভালো মতো একটা এক্সট্রা পেজে যদি কি কোশ্চেনটা সলভ করি তাহলে আশা করি আমরা সহজেই কি বুঝতে পারবো। তো এখানে আমরা কি পেলাম ভাইয়া, এখানে আমরা পেলাম হচ্ছে থিটা ইকুয়াল পেলাম 0.01 রেডিয়ান, ঠিক আছে। তো আমাদের মেইনলি চেয়েছে হচ্ছে কৃন্তন বা হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক। তো দৃঢ়তার গুণাঙ্ক এন ইকুয়াল আমরা কি জানি যে এফ এ থিটা। আচ্ছা, তাহলে এফ ইকুয়াল আমরা কি এমজি বলতে পারি না, অবশ্যই এমজি বলতে পারি। তাহলে এমজি ডিভাইডেড বাই আমরা কি বলতে পারি, এ ইকুয়াল আমরা পাই আর স্কোয়ার, যেহেতু আমাদের ব্যাস দেওয়া আছে আমরা ইজিলি কি ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো, ইন্টু আমরা কি থিটা বলতে পারবো, যেটার মান ডিরেক্টলি দেওয়া আছে। তো এখানে যদি আমরা দেখি এখানে আমাদের এম এর মান দেওয়া আছে কত, 31.4 কেজি। তাহলে 31.4 কেজি এম এর মান দেওয়া আছে আর জি। আচ্ছা, এখানে যদি আমরা একটা জিনিস দেখি সেটা হচ্ছে যে এখানে শেষে মূলত এখানে কোশ্চিনটা একটু মিস্টেক হয়ে গেছে, সেটা কি জি ইকুয়াল 10
মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কোশ্চেনে তোমাদের দেয়া ছিল যাতে তোমাদের ক্যালকুলেশনটা একটু ইজি হয়। তো এখানে আমরা যদি দেখি যে জি এর মান হচ্ছে 10, তাহলে এই মানগুলো যদি আমরা বসাই দিই তাহলে অ্যাকচুয়ালি কি পাবো, তাহলে আমাদের এখানে কি এম এর মান হচ্ছে 31.4 কেজি, থিটা হচ্ছে 0.01, আর আমাদের এখানে ব্যাস দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে এই সেন্টিমিটারটাকে মিটার করে আমাদের কি করা লাগবে ভাইয়া, ব্যাসার্ধ নির্ণয় করা লাগবে। ওকে, তাহলে এখানে আমরা যদি দেখি যে আর এর মান কত ছিল, আর এর মান ছিল হচ্ছে 2 ডিভাইডেড বাই 2, তাহলে এটাকে আমরা যদি ব্যাস যেহেতু ছিল তো ব্যাসকে আমরা 2 দ্বারা ভাগ করে কি পাবো, ব্যাসার্ধ পাবো, তাহলে সেন্টিমিটার, তাহলে আমরা পাবো কি 1 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি আমরা মিটার করি তাহলে পাবো কি 0.01 মিটার। তো আশা করি এখান বা এই পর্যন্ত তোমাদের বুঝতে প্রবলেম নেই। এখন আমরা যদি মানগুলো বসাই দিই তাহলে অ্যাকচুয়ালি কি পাবো, তো এখানে আমাদের এম এর মান কত ছিল ভাইয়া, এম এর মান ছিল হচ্ছে 31.4 কেজি, ইন্টু জি এর মান ছিল কত, জি এর মান ছিল 10, ডিভাইডেড বাই আমাদের পায়ের মান কত ছিল, পায়ের মান আমরা জানি হচ্ছে 3.14, ইন্টু আর এর মান আমাদের কত ভাইয়া 0.01, তাহলে এখানে আমরা নিলাম হচ্ছে 0.01 স্কোয়ার, ইন্টু আমাদের থিটার মান কত, থিটার মান হচ্ছে 0.01। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের মানগুলো বসানো শেষ। এখন আমরা একটু ট্রিকি ওয়েতে ক্যালকুলেশনটা করবো, কারণ আমরা যদি ক্যালকুলেশনটা দেখি আমাদের হচ্ছে প্যাসকেলে তো আমাদের মানটা আসবে, কিন্তু এখানে বলছে গিগা প্যাসকেল বা হচ্ছে মেগা প্যাসকেল। তো এখানে আমাদের গিগা বা মেগাতে পরিণত করার জন্য কি করা লাগবে, আমরা জানি কি, আমরা জানি হচ্ছে যে 1 গিগা প্যাসকেল ইকুয়াল হচ্ছে 10⁹ প্যাসকেল। আচ্ছা, তার মানে আমাদের 10⁹ বা 6 এই ধরনের এক রূপান্তরে করা লাগবে। তো আমরা ডিরেক্টলি কি এখান থেকে রূপান্তরটা করতে পারি না, যেমন এখানে কি দেওয়া আছে, এখানে হচ্ছে যদি আমরা দেখি এখানে আমরা পাবো কত 10 ইনভার্স 0.01 মানে কত 10 ইনভার্স 2, তাহলে 10 ইনভার্স 2 এর উপর স্কোয়ার মানে কত 10 ইনভার্স 4, তাহলে এখানে আমরা কি পাবো 10 ইনভার্স 2, তাহলে 10 ইনভার্স 4 ইন্টু 10 ইনভার্স 2 মানে কত 10 ইনভার্স 6, তাহলে এখানে যদি 10 ইনভার্স 6 নিতে হয় তাহলে এই 10 ইনভার্স 6টাকে আমরা যদি উপরে নিই তাহলে কি 10⁶ পাবো না, অবশ্যই আমরা কি এখানে 10⁶ পাবো। তো আবার এখানে যদি আমরা কেটে দেখি তাহলে আমরা এখানে যদি কাটি তাহলে কত পাবো ভাইয়া 10 পাবো, তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে 10, তাহলে এখানে আমরা যদি দেখি আমরা পাবো কত 100 ইন্টু 10⁶, তাহলে এটাকে আমরা বলতে পারি কি 10⁸, তাহলে আলটিমেটলি এখানে আমাদের অ্যান্সার কি, এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 10⁸ প্যাসকেল। তো আশা করি ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পারছো। তো এখানে যদি আমাদের 10⁸ প্যাসকেল হয় এটাকে আমরা করবো কি গিগা প্যাসকেলে নির্ণয় করবো, তাহলে গিগা প্যাসকেলে যদি নির্ণয় করি, আচ্ছা এখন তোমাদের কনফিউশন হতে পারে যে মেগা প্যাসকেল না দিয়ে আবার গিগা প্যাসকেল ডিরেক্টলি গেলাম কেন, কারণটা কি ভাই যে এখানে যদি আমরা দেখি যে আমাদের মেগা প্যাসকেল মানে কত 10⁶, তো এখানে যেহেতু মেগা প্যাসকেল 1 এর বেশি দেওয়া নেই তাহলে মেগা প্যাসকেলে যে আসবে না এটা আমাদের ক্লিয়ার। তো এখন আমাদের আসতে পারে গিগা প্যাসকেল, তো এই জন্য আমরা কি করবো, এই জন্য আমরা গিগা প্যাসকেলে নির্ণয় করবো। তাহলে গিগা প্যাসকেল ছিল কত 10⁹, তাহলে এটাকে আমরা 10⁹ যদি পরিণত করি তো আমরা ডিরেক্টলি 10⁻, তাহলে আমরা এখন কি করবো, আমরা এখন প্যাসকেল থেকে গিগা প্যাসকেলে যাবো, সরি। তো আমরা এখন কি করবো, এই প্যাসকেল থেকে গিগা প্যাসকেলে যাবো, তাহলে এটার জন্য আমাদের 10⁹ দ্বারা ভাগ করা লাগবে, তাহলে 10⁸ ডিভাইডেড বাই হচ্ছে 10⁹ এত, তাহলে কি পাবো আমরা গিগা প্যাসকেল, তাহলে এটাকে আমরা কি পাবো 0.01, মানে এটা আলটিমেটলি যদি আমরা কাটি তাহলে নিচে কি 1/10 আসবে, তাহলে 1/10 মানে কত 1/10 মানে হচ্ছে 0.1 আসবে, সরি, তাহলে 1/10 মানে কত 0.1 গিগা প্যাসকেল, অর্থাৎ আমরা 10⁸কে যদি 10⁹ দ্বারা ভাগ দিই তাহলে পাবো কত 1/10 অর্থাৎ 0.1 গিগা প্যাসকেল। এখন আমরা যদি দেখি আমাদের এখানে কি আছে ভাইয়া, এখানে আমাদের আছে হচ্ছে 0.1 গিগা প্যাসকেল, অর্থাৎ ঘ নাম্বার অ্যান্সার। তো আশা করি এই যে কোশ্চিনটা ছিল এটা তোমরা ইজিলি কি বুঝতে পারছো, তোমাদের কোনো প্রবলেম নেই। তো আশা করি এখানে জাস্ট একটা ট্রিক একটা জায়গায় ছিল, সেটা হচ্ছে কি ভাই, সেটা হচ্ছে ক্যালকুলেশন, অর্থাৎ এই জায়গাটা তুমি যদি বুঝতে পারো তাহলে আশা করি পুরো ম্যাথটা তোমাদের আর কোনো প্রবলেম হবে না, কারণ তোমরা সকলেই কি সূত্রটা জানো, ইভেন তোমরা কাঠিন্যের গুণাঙ্ক বা ক্রিন্তন গুণাঙ্ক বা হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক কি সেটাও তোমরা কি জানো বা অলরেডি পড়ে এসেছো। তো প্রথম কোশ্চেন আমাদের যদি ক্লিয়ার হয়ে থাকে এখন আমরা যাবো হচ্ছে নেক্সট কোশ্চেনে। তো ভাইয়া নেক্সট কোশ্চেনটা আসছিল হচ্ছে ভেক্টর থেকে। তো ভেক্টরের আমরা যদি দেখি অবস্থান ভেক্টর থেকে এসেছে, তো অবস্থান ভেক্টর কি এটা আমরা সকলে জানি। তো এখানে আমরা যদি দেখি কোশ্চেনটা কি বলছে যে এক্স এর মান দেওয়া আছে, এক্স ইকুয়াল কত ই -2t, তারপর হচ্ছে কত +2 cos 3t প্লাস হচ্ছে 2 sin 2t দ্বারা বর্ণিত বক্রপথে একটি কণা ভ্রমণ করে, তাহলে বলছে কি t = 0 সেকেন্ড সময় কণাটির বেগ কত, তার মানে এখানে আমাদের নির্ণয় করতে বলছে কি বেগ ইকুয়াল হট। তো আমরা কি জানি ভাইয়া, আমরা জানি হচ্ছে যে অবস্থান ভেক্টর যেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়। এই অবস্থান ভেক্টরকে যদি আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো, বেগ পাবো। যেমন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি dt দ্বারা তাহলে আমরা কি পাবো, আমরা হচ্ছে বেগ পাবো। তাহলে আমরা ডিরেক্টলি এটাকে কি করবো, আগে এই যে ভেক্টরটা দিয়ে আছে এটাকে আমরা অবস্থান ভেক্টরে পরিণত করবো, দেন এটা কি করবো ডিফারেন্সিয়েট করবো, তাহলে আশা করি আমাদের অ্যান্সার চলে আসবে। তো দেখি আমাদের আসলে অ্যান্সারটা কি আসে। তো এখানে আমাদের মানটা আগে আমরা যদি একটু দেখে নিই, যেমন এখানে আমরা লিখবো যে আর, তাহলে আর ভেক্টর ইকুয়াল আমরা কি লিখতে পারি, আর ভেক্টর আমরা ইকুয়াল লিখতে পারি হচ্ছে যে e -2t প্লাস হচ্ছে 2 cos 3t,
তাহলে আর ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে ই মাইনাস 2t প্লাস, তাহলে এখানে আমরা যেহেতু অবস্থান ভেক্টর লিখলাম তাহলে আমরা এখানে কি দেবো ভাইয়া, এখানে দেবো হচ্ছে আই, তাহলে আই ভেক্টর ইন্টু তারপর কি দেবো যে জেড ভেক্টর, কারণ আমরা যখন অবস্থান ভেক্টর নিব তখন আমাদের কি অবস্থান ভেক্টরের সাথে আমাদের তিনটা অক্ষ নেওয়ার লাগে, একটা হচ্ছে আই, জেড আর কি হচ্ছে কে। তো এটা আশা করি আমরা সকলেই জানি, এটা নিয়ে আশা করি আমাদের কোনো কনফিউশন নেই। তাহলে এখানে আমরা জেডের সাথে কি পাবো ভাইয়া, জেডের সাথে আমাদের ছিল কি, জেডের সাথে ছিল হচ্ছে যে 2 cos 3t, তাহলে এখানে আমরা দেবো কত 2 cos 3t প্লাস আমরা পাবো কি, পাবো হচ্ছে কে। তাহলে কে এর সাথে আমরা কি পাবো ভাইয়া, কে এর সাথে পাবো আমরা হচ্ছে, কে এর সাথে আমরা পাবো কত 2 sin 2t, তাহলে এখানে আমরা দেবো হচ্ছে 2 sin 2 into t। ওকে, তাহলে আশা করি এই পর্যন্ত আমাদের বুঝতে প্রবলেম নেই। তো এখানে যদি বুঝতে প্রবলেম না থাকে আমাদের দরকার কি বেগ, তাহলে v ইকুয়াল আমরা কি দেখলাম ডি আর ভেক্টর ডিভাইডেড বাই dt, অর্থাৎ এটাকে আমরা কি করব t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো এটাকে যদি আমরা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো ভাইয়া, তাহলে আমরা পাবো হচ্ছে এখানে যে হচ্ছে i ভেক্টর ইন্টু কি ই মাইনাস 2t প্লাস জেড, দেন হচ্ছে কি পাবো 2 cos 3t প্লাস হচ্ছে k2p 2 sin 2t। তো এই পর্যন্ত যেটা দেওয়া ছিল সেটা, এখন আমরা ডিফারেন্সিয়েটের কাজ শুরু করব। তো ডিফারেন্সিয়েট আমরা যদি করি তাহলে এখানে আমরা যদি দেখি তো প্রথমে i যা ছিল তাই, তো এখন আমরা কি করব, এটাকে টি এর সাপেক্ষে যদি করি তো আমরা ডিফারেন্সিয়েট অলরেডি আমরা কি ম্যাথে করেছি, তো আশা করি এটাতে বুঝতে প্রবলেম হবে না। যেমন এখানে আমরা কি করব, ই এর এই এক্স এর অন্তরীকরণ আমরা কি জানি, ই এক্স এ জানি, যেমন এখানে ই 2t যা আছে তাই, দেন এখানে কি অ্যাকচুয়ালি ই এক্স ছিল, এক্স ছিল না, এখানে কি ছিল মাইনাস 2t। এখন তুমি মাইনাস 2t কে যদি টি এর সাপেক্ষে করো তাহলে টি মানে কত 1, তাহলে 1 যদি হয় তাহলে মাইনাস 2 ইন্টু কত, মাইনাস 2 ইন্টু 1। তো এটা আশা করি ক্লিয়ার। এরপর আমরা কি দেখবো, এরপর হচ্ছে জেড ছিল, তো তো জেডের সাথে এখানে আমাদের কি ছিল 2 cos 3t, তাহলে এটাকে যদি আমরা করি তাহলে 2 cos, যেমন cos থিটার অন্তরীকরণ আমরা কি জানি যে sin থিটা, তাহলে এখানে আমরা দেবো কি যে মাইনাস 2 sin 3t। তো অ্যাকচুয়ালি কি এটা থিটা ছিল, থিটা ছিল না, 3t ছিল, তাহলে এখন যদি 3tর অন্তরীকরণ আমরা করি তাহলে কি পাবো, 3 পাবো, কারণ tt এর সাপেক্ষে t এর অন্তরীকরণ কত 1, যেহেতু আমরা জানি কি x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ হচ্ছে 1, তাহলে এটা আশা করি আমাদের ক্লিয়ার। এরপর আমরা দেখবো হচ্ছে k, তো kটাকে আমরা রাখলাম, এরপর যদি 2 sin 2t কে করি তাহলে sin থিটার অন্তরীকরণ আমরা কি জানি cos থিটা, তাহলে এখানে আমাদের কি আসবে, এখানে আমাদের আসবে হচ্ছে 2 cos 2t ইন্টু কি, এটা কি অ্যাকচুয়ালি cos থিটা ছিল, ছিল না, এটাই ছিল কি যে 2t ছিল, তাহলে এখন যদি 2tটাকে আমরা যদি t এর সাপেক্ষে করি তাহলে পাবো কত 2 পাবো ইন্টু 2। তাহলে এই পর্যন্ত আসে যদি ক্লিয়ার হয়, এখন আমরা জাস্ট মানটা বসাই দেবো। এখন আমরা কি করবো ভাইয়া, এখন আমরা করবো হচ্ছে যে মাইনাস 2e মাইনাস 2t, ঠিক আছে। তারপর এটার সাথে কি ছিল, এটার সাথে হচ্ছে i ভেক্টর প্লাস, প্লাস এখানে যদি আমরা দেখি এখানে আমাদের কি ছিল যে মাইনাস পাবো আমরা মাইনাস কত 6, কারণ 3 ইন্টু 2 মানে কত 6, তাহলে মাইনাস 6 sin 3t, ঠিক আছে, মাইনাস 6 sin 3t, তারপর ইন্টু কত জেড ভেক্টর, তারপর প্লাস পাবো কি আমরা, প্লাস পাবো হচ্ছে 4 cos 2t ইন্টু কত ভাইয়া, ইন্টু হচ্ছে যে কে ভেক্টর। এখন আমরা যদি দেখি একটা মান দেওয়া আছে আমাদের, মানটা কি ছিল ভাইয়া, মানটা ছিল হচ্ছে যে t ইকুয়াল 0 সেকেন্ড যদি হয়, তাহলে t এর মানটা যদি আমরা 0 বসাই তাহলে এখানে আমরা কি 0 পাবো, তো ই 0 মান কত 1, তার মানে এখানে আমাদের মাইনাস 2i, কারণ এটা যদি 1 হয়ে যায় তাহলে থাকবে কি মাইনাস 2i। তো এরপর যদি আমরা দেখি যে সাইন t এর মান যদি 0 হয় তাহলে সাইন 0, আর সাইন 0 ডিগ্রির মান আমরা কি জানি 0, তাহলে এই মানটা কি, এই মানটা হচ্ছে পুরাটাই 0 হয়ে যাবে, তাহলে এটা যদি পুরা 0 হয়ে যায় তাহলে এখানে আর কিছু থাকবে না। এরপর যদি আমরা দেখি cos t এর মান যদি 0 বসে তাহলে এখানে আসবে কত cos 0 ডিগ্রি, তো cos 0 ডিগ্রির মান কত ভাইয়া 1, তাহলে এখানে আসবে আমার হচ্ছে 1, তাহলে 4 ইন্টু 1 ইন্টু কি ছিল ভাইয়া কে ভেক্টর, তাহলে আমাদের পেলাম কি মাইনাস 2i আর হচ্ছে কি প্লাস 4k, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস 2i প্লাস হচ্ছে 4k। তো আশা করি এটা তোমাদের বুঝতে কোনো প্রবলেম নেই। তো এটা যদি বুঝতে না প্রবলেম থাকে এখন দেখি আমাদের অপশনে কি অ্যাকচুয়ালি এটা ছিল কি না, তো আমাদের মাইনাস 2i প্লাস 4k, অর্থাৎ প্রথম অপশনে কি আমাদের এটা ছিল কত ভাইয়া মাইনাস 2i প্লাস হচ্ছে 4k। তো আশা করি এটা তোমাদের বুঝতে প্রবলেম নেই। এখন যদি এই ধরনের কোশ্চেন আসে তাহলে কি ইজিলি তুমি অ্যান্সার করতে পারবা, জাস্ট তোমাদের যদি ডিফারেন্সিয়েশন ক্লিয়ার থাকে তাহলে কি এই ধরনের ম্যাথ আসলে আর প্রবলেম হবে না। এখন আমরা যাবো হচ্ছে নেক্সট কোশ্চেনে। তো নেক্সট কোশ্চেনটা আমরা যদি দেখি, নেক্সট কোশ্চেনটা আমাদের এসেছিল হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান থেকে। তো ভৌত আলোক বিজ্ঞানের টপিক যদি আমরা দেখি আলোর অপবর্তন থেকে, তো ভৌত আলোক বিজ্ঞানের যে বেতেসার অপবর্তন এগুলো আশা করি আমাদের কনসেপ্ট ক্লিয়ার। তো এখন আমরা যদি দেখি যে অ্যাকচুয়ালি বলছে কি ভাইয়া যে আলোর অপবর্তন, অপবর্তন বলতে কি যে একটি অপবর্তন বা ঝালোর গ্রেটিং ব্যবহার করে একটি পর্দার
আলোর ডোরা পাওয়া যায়, ঠিক আছে। তাহলে সমস্ত যন্ত্রপাতি যেমন উৎস, গ্রেটিং এবং পর্দা, তাহলে 1.33 প্রতিসরণাঙ্ক, তাহলে এখানে কি বলছে, এখানে একটা প্রতিসরণাঙ্ক ইউজ করছে। একটি তরলে নিমজ্জিত করা হলে পর্দায় গঠিত হওয়া আলোর ডোরা, তার মানে ডোরাটা অ্যাকচুয়ালি কি হবে, অপবর্তিত থাকবে, মানে অপরিবর্তিত থাকবে, ছড়িয়ে যাবে, কাছাকাছি আসবে নাকি একপাশে সরে যাবে। তো এটার জন্য আমাদের কি অর্ডার লাগবে ভাই? এখন আমরা যদি দেখি আলোর অপবর্তনের কথা বলছে এখানে, তাহলে অপবর্তনের ক্ষেত্রে আমরা যদি দেখি, অপবর্তনের ক্ষেত্রে আমরা যে আমাদের যে অ্যাকচুয়ালি ডোরা ব্যবধান, মানে এখানে ডোরা তো তোমরা বুঝো সবাই, তাহলে ডোরা যে ব্যবধান ছিল সেই ডোরা ব্যবধান বিটা ইকুয়াল আমরা কি জানি যে ল্যামডা ডি ডিভাইডেড বাই কী ছিল ভাইয়া, 2a ছিল। তো এখান থেকে যদি আমরা দেখি এই ডোরা ব্যবধানের সাথে আমরা যদি এই তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক দেখি, তাহলে এখানে আমরা কি বলতে পারি যে বিটা সমানুপাতিক ল্যামডা, দ্যাটস মিন আমাদের এখানে ডোরা ব্যবধানটা কি তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যদি তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হয় ডোরার ব্যবধান তত বেশি, তার মানে ডোরাগুলো পরস্পর থেকে তত দূরে থাকে। আবার যদি তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট হয় ডোরাগুলো কি তত কাছাকাছি থাকে, দ্যাটস মিন ডোরাগুলো তত কি কাছাকাছি আসে। তো আশা করি তোমাদের এটা বুঝতে প্রবলেম নেই। এখন আমরা কি করবো, এখন আমাদের প্রতিসরাঙ্ক যেহেতু দেওয়া আছে, তো আমাদের যে একটা মাধ্যম ছিল আরেকটা মাধ্যমে নিয়ে গেছে, কারণ জেনারেলি আমাদের যে মাধ্যমটা ছিল সেটা অবশ্যই বায়ু মাধ্যম, যেটাখানে কি তোমার প্রতিসরাঙ্ক হচ্ছে 1। এরপর আমাদের নিয়ে গেছে হচ্ছে যে মাধ্যমে, সেখানে প্রতিসরাঙ্কের মান দেওয়া আছে কত, 1.33। তাহলে এখানে আমাদের মিউ অর্থাৎ প্রতিসরাঙ্ক যেহেতু দুইটা, তাহলে 1 2 ধরলাম আমরা, তাহলে 1 2 করে আমরা কি বলতে পারি ভাইয়া, যে ল্যামডা 1 ডিভাইডেড বাই ল্যামডা 2। তাহলে এখান থেকে আমরা যদি প্রতিসরাঙ্কের মানটা বসাই দেয় 1.33 ইকুয়াল আমরা কি বলতে পারি ভাইয়া, ল্যামডা 1 ডিভাইডেড বাই ল্যামডা 2। অ্যাকচুয়ালি আমরা জাস্ট নির্ণয় করবো যে ল্যামডা 1 আর ল্যামডা 2 এর মধ্যে কোনটা বড় বা কোনটা ছোট। তো আমরা যদি ল্যামডা 2টা নির্ণয় করি, যে ল্যামডা 2 ইকুয়াল আমরা বলতে পারি কি ল্যামডা 1 ডিভাইডেড বাই 1.33। তো জেনারেলি তোমরা কি জানো যে ভাইয়া একের বেশি সংখ্যক যদি কোনো মান দ্বারা ভাগ করা হয়, তো এই দিকে যে মানটা থাকে সেটার তুলনায় এই মানটা কি অবশ্যই ছোট হয়ে যায়। অর্থাৎ এই মানটাকে একের বেশি সংখ্যা দ্বারা তোমরা ভাগ করে এই মানটা পাইতেছো, তার মানে এই মানটা অবশ্যই কি বড় ছিল। তার মানে এখানে আমরা কি বলতে পারি যে ল্যামডা 2টা কি অবশ্যই ছোট, কিসের তুলনায় ভাইয়া, ল্যামডা 1 এর তুলনায়। তাহলে ল্যামডা 2 যদি ল্যামডা 1 এর তুলনায় ছোট হয়, ঠিক আছে, তাহলে ল্যামডা 1 কি অবশ্যই বড়, আর বড় হওয়ার কারণে কি এখানে 1.33 দ্বারা ভাগ করে এটা সমান করার লাগছে। তাহলে তোমরা কি বোঝাচ্ছ যে এখানে যে পরবর্তী যে তরঙ্গ দৈর্ঘ্যটা ছিল সেটা কি হ্রাস পায়, আর তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায় মানে কি ডোরা ব্যবধানও হ্রাস পায়, কারণ এখানে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ডোরা ব্যবধানের সম্পর্কটা কি ছিল, সমানুপাতিক ছিল। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে যদি ডোরা ব্যবধান হ্রাস পায়, তাহলে আমরা বলতে পারি কি ডোরাগুলো পরস্পর কাছাকাছি আসে, কারণ ব্যবধানটাই কি, ব্যবধানটাই হচ্ছে ডিফাইন করে যে এটা কাছাকাছি যায় নাকি দূরে সরে যায়। যদি আমাদের এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হতো তাহলে কি পরস্পর থেকে ছড়িয়ে যেত, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য কমে কাজে কি বলতে পারি আমরা ডোরা ব্যবধানও কমে, দ্যাটস মিন পরস্পর কাছাকাছি আসে। তো আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। জাস্ট একটু ভাইয়া একটু বেসিক থাকলে আমরা কি কোশ্চেনগুলো ইজিলি অ্যান্সার করতে পারবো। তো এরপর যদি আমরা নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন কি পাবো, যে হচ্ছে ভেক্টর থেকে এসেছিল, সেটা হচ্ছে ভেক্টরের উপাংশ থেকে। তো এখানে মূলত তিনটি ভেক্টর, কয়টি ভাইয়া, তিনটি ভেক্টর দেওয়া আছে, a ইকুয়াল 6i মাইনাস 8j, এরপর দেওয়া আছে বি ইকুয়াল 8i মাইনাস 3j এবং সি ইকুয়াল 26i মাইনাস 19j, ঠিক আছে। তো দেওয়া আছে এবং যদি এ ভেক্টর তারপর হচ্ছে বি ভেক্টর প্লাস সি ইকুয়াল 0 হয়, তবে এ আর বি এর সম্ভাব্য মানগুলো নিয়ে কত হবে। তার মানে এখানে কি ভাই, এখানে আমাদের হচ্ছে এ বি এর মান চেয়েছে। তো এখানে আমরা এ বি এর মানটা নির্ণয় করার জন্য জাস্ট তোমরা এখানে যদি দেখো যে এখানে কি করবা, যে এ আছে না, তো এই যে এ ভেক্টরের মানের সাথে এটা গুণ করে দিবা, তারপর বি ভেক্টরের মানের সাথে বিটা গুণ করে দিয়ে সি, এটা ইকুয়াল কি 0 দিয়ে আছে। তো এখান থেকে আমরা কি করবো, সবগুলোকে যদি একসাথে নিই তাহলে আমরা কি এ বি এর মানটা পেয়ে যাব। তো এখানে যদি আমরা দেখি, তাহলে আমরা জাস্ট করেই দেখি, তাহলে এখানে আমরা কি ছিল যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল কি ছিল ভাইয়া, ইকুয়াল ছিল হচ্ছে 0। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা হচ্ছে গুণ করে দেবো ডিরেক্টলি। তাহলে আমাদের এ ভেক্টর কত ছিল, 6i মাইনাস 8j, তাহলে 6i মাইনাস 8j, তাহলে আমরা বলতে পারি কি 6ai মাইনাস 8aj। এরপর আমরা যদি দেখি, তাহলে এরপর আমরা কি বলতে পারবো ভাইয়া, এরপর আমরা বলতে পারবো হচ্ছে যে এখানে আমাদের কি ছিল, বি দ্বারা হচ্ছে বি ভেক্টরকে আমরা এখন গুণ করব। তাহলে এখানে আমাদের বি ভেক্টর কি ছিল, 8i মাইনাস 3j, তাহলে 8i মাইনাস 3j, তাহলে 8bi মাইনাস 3b যেটা আমরা বলতে পারি। ওকে, তাহলে এরপর আমাদের কি ছিল ভাইয়া, সি ভেক্টর। তো সরি, সি ভেক্টর আমাদের কি ছিল, সি ভেক্টর আমাদের ছিল হচ্ছে যে 26i মাইনাস 19j, ঠিক আছে, 26i মাইনাস হচ্ছে 19j, তাহলে 26i মাইনাস 19j ইকুয়াল কি ছিল ভাইয়া, ইকুয়াল ছিল হচ্ছে 0। তো আশা করি এই পর্যন্ত তোমরা জাস্ট এখানে মানটা কি করছো, গুণ করে দিছো। এখন এখান থেকে আমরা কি দেখবো, এখন এখান থেকে আমরা দেখবো যে আই ভেক্টরের সহগগুলো আমরা এক জায়গায় করবো। তাহলে এটা হচ্ছে একটা আমাদের আই ভেক্টর, এটা একটা আই ভেক্টর, আরেকটা কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের একটা আই ভেক্টর। তাহলে এই আই ভেক্টরের সবগুলো যদি আমরা এক জায়গায় করি, তাহলে আইকে আমরা জাস্ট কি করবো, কমন নিব। তাহলে কমন যদি নেই, তাহলে 6a মাইনাস প্লাস 8b
প্লাস 26 ইকুয়াল আমরা কি 0 লিখতে পারি না? অবশ্যই আমরা 0 লিখতে পারি। এরপর আমরা কি করব ভাইয়া, এরপর আমরা করব হচ্ছে যে এটাকে যদি আমরা একটা সমীকরণ, আচ্ছা তো আমাদের এটা আই ভেক্টরকে আমরা এক জায়গায় করলাম, এখন আমরা কি করব জেড ভেক্টরকে এক জায়গায় করব। যেমন জেড ভেক্টর ইকুয়াল আমরা কি লিখতে পারি, এখানে আমাদের জেডের যে সবগুলো আছে সেগুলো আমরা এক জায়গায় করব, যে -8 তারপর কি ছিল ভাইয়া -8 তারপর হচ্ছে -3b, -8 -3b এরপর কি ছিল ভাইয়া, এরপর ছিল হচ্ছে -19 ইকুয়াল আমরা কি বলতে পারি ভাইয়া, ইকুয়াল আমরা 0 বলতে পারি। তাহলে এই দুটাকে আমরা দুইটা সমীকরণে নির্ণয় করব। কিভাবে করব, এটা নিয়ে জাস্ট আমরা যদি আইটাকে পার করে নিই তাহলে এটা 0-র নিচে দ্যাটস মিন এটা কি ভাগ হয়ে যায়, আর ভাগ হয়ে গেলে কি 0 হয়ে যাবে, কারণ 0 দ্বারা কোনো কিছু ভাগ করা মানে কি 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি ভাইয়া, যে 6a + 8b ইকুয়াল -26। তো এটাকে আমরা সমীকরণ 1 ধরলাম। এখান থেকে আমরা কি বলতে পারি ভাইয়া, এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে যে -8 -3b ইকুয়াল -19। তাহলে আমরা যদি এখানে দেখি যে -8 -3b, আচ্ছা তাহলে এখান থেকে আমরা দেখব কি ভাইয়া, -8 -3b ইকুয়াল আমরা বলতে পারি কত, 19, কারণ এটাকে যদি আমরা পার করে নিই তাহলে এটা কি আসবে, প্লাস হয়ে যাবে। তাহলে এটাকে আমরা ধরলাম হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা জাস্ট এই দুইটাকে সেম মানে এমন একটা সংখ্যা দ্বারা গুণভাগ করব যাতে আমরা, তোমরা তো জানো যে ইকুয়েশন দিয়ে কীভাবে মান নির্ণয় করে, জাস্ট এখানে একটাকে কেটে দেওয়ার পর আমরা একটার মান নির্ণয় করব। তাহলে আমরা যদি এখানে দেখি যেহেতু এখানে আমাদের 6 আছে, এখানে 8 আছে, তো একটাকে আমরা যদি 8 দ্বারা আর পরেরটাকে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে আমাদের কি মানটা ইজিলি চলে আসবে। তাহলে এখানে আমরা আশা করি এই পর্যন্ত তোমরা সকলে তুলে নিছো। এখন আমরা এখানেই জাস্ট একটু দেখাবো উপরে। তাহলে এই দুইটা সমীকরণ আমাদের কি, দুইটা সমীকরণ আমাদের লাগবে, বা এই দুইটা সমীকরণ থেকে ম্যাক্সিমাম আমরা কি করব, মানটা নির্ণয় করব। তাহলে এখানে আমরা কি করব ভাইয়া, এখানে আমরা করব হচ্ছে জাস্ট এখানে তুমি যদি এটাকে 8 দ্বারা গুণ করো, অর্থাৎ 1 নম্বর সমীকরণ ইন্টু 8 প্লাস আমরা কি দেবো, যে 2 নম্বর সমীকরণ ইন্টু কি দেবো ভাইয়া, 2 নম্বর সমীকরণ ইন্টু দিব হচ্ছে 6। তাহলে এখান থেকে আমরা কি পাবো ভাইয়া, এখান থেকে আমরা পাবো হচ্ছে, এখান থেকে আমরা পাবো কি ভাইয়া, এখান থেকে আমরা পাবো হচ্ছে যে 1 × 8। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি দেখি তাহলে 1 × 8 মানে কত, যে এটাকে আমরা কি করব 8 দিয়ে গুণ করব, তাহলে আমরা পাবো হচ্ছে 40। তাহলে 6 × 8 মানে কত, 48। তাহলে 48a প্লাস এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, 64b। তাহলে এখানে পেলাম হচ্ছে 64। এরপর আমরা কি করব, এরপর আমরা এই 26কে 8 দ্বারা গুণ করব, তাহলে আমরা পাবো কত, তাহলে আমরা পাবো হচ্ছে ইকুয়াল মাইনাস কত, যে 208। তাহলে এখানে কত পাবো আমরা ভাইয়া, এখানে পাবো হচ্ছে 208। তো এটা গেল আমাদের হচ্ছে 1 নম্বর সমীকরণ থেকে। এখন আমরা 2 নম্বর সমীকরণকে কি দ্বারা গুণ করছি, 6 দ্বারা গুণ করছি। তাহলে 2 নম্বর সমীকরণকে যদি 6 দ্বারা গুণ করি তাহলে এখানে কত পাবো, যে -48a, এরপর পাবো কত, যে -3। তাহলে 3কে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে কত পাবো, 18। তাহলে 18b ইকুয়াল আমরা এখন 19কে যদি 6 দ্বারা গুণ করি তাহলে কত পাবো ভাইয়া, তাহলে পাবো হচ্ছে 114। তো আশা করি এই পর্যন্ত তোমাদের বুঝতে প্রবলেম নেই। তাহলে এটাকে যদি আমরা করি 6 লাংশন, হ্যাঁ 114। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। এখন তোমরা যদি দেখো এখানে প্লাস মাইনাসে কি, আমরা প্লাস মাইনাসে কেটে দিতে পারি। তাহলে এখানে যদি আমরা প্লাস মাইনাসে কেটে দেই তাহলে এখান থেকে আমরা যদি জাস্ট একটু ক্যালকুলেশন করি তাহলে কি পাবো ভাইয়া, যে বড় চিহ্ন প্লাস, তাহলে আমরা প্লাস, অর্থাৎ আমরা যদি 64 থেকে 18 বাদ দিই তাহলে আমরা কত পাবো, যে এখানে যদি আমরা দেখি এখানে পাবো হচ্ছে 56, তাহলে এখানে পাবো হচ্ছে 46b। তাহলে 46b ইকুয়াল আমরা কি বলতে পারি ভাইয়া, যে 208 থেকে যদি আমরা 114 বিয়োগ দিই তাহলে 208 থেকে যদি আমরা 114 বিয়োগ দিই তাহলে আমরা কত পাবো ভাইয়া, 49, অর্থাৎ 94। তাহলে এখানে যদি বড় চিহ্ন দেখি এখানে আসবে অবভিয়াসলি কি মাইনাস। তাহলে এখানে যদি আমরা নির্ণয় করব কি ভাইয়া, এখানে আমরা নির্ণয় করব হচ্ছে ওকে, তাহলে এখান থেকে আমরা নির্ণয় করবো জাস্ট বি এর মানটা। তাহলে বি এর মান আমাদের কত আসবে, যে -94 ডিভাইডেড বাই হচ্ছে 46। ওকে, তাহলে এই পর্যন্ত আশা করি আমাদের বুঝতে প্রবলেম নেই। তাহলে এই পর্যন্ত যদি আমাদের বুঝতে প্রবলেম না থাকে তাহলে এখন জাস্ট আমরা মানটা যদি এখানে দেখি তাহলে বি এর মানটা আমরা পাবো হচ্ছে 7, অর্থাৎ মান যদি আমরা দেখি বি এর মান কত পাবো ভাইয়া, 7 পাবো। তাহলে এখানে যদি আমাদের অপশন আমরা এখন একটু জাস্ট অ্যানালাইসিস করবো, এখানে আমাদের বি এর মান কত ছিল, বি এর মান হচ্ছে 7 যদি হয় তার মানে আমাদের কি এই দুইটার মধ্যে একটা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই দুইটা বলতে কি বি এর মান যদি এখানে জাস্ট একটাতে 7 থাকলো তুমি ডিরেক্টলি এর মান নির্ণয় না করে সেটাকে অ্যান্সার দিতে পারতা, বাট এখানে যেহেতু দুইটা মান দেওয়া আছে তাহলে এখানে এর মান কি 5
5 হতে পারে, এর মান কি 3 হতে পারে। তাহলে এখন 5 হবে না হচ্ছে 3 হবে, সেটা তোমার নির্ণয় করার জন্য আবার কি করা লাগবে ভাইয়া, আবার হচ্ছে যে এখানে তোমার এই যে 1 নম্বর সমীকরণ আছে, 1 নম্বর সমীকরণে বি এর মানটা বসাই দেওয়া লাগবে। তাহলে এখানে যদি তুমি 1 নম্বর সমীকরণ আমাদের কি ছিল ভাইয়া, 1 নম্বর সমীকরণ ছিল হচ্ছে যে 6a + 8b। তাহলে এখানে যদি বি এর মানটা বসাই দাও তাহলে কি পাবো যে 6a প্লাস, তাহলে বি এর মান কত ছিল 7 ছিল, তাহলে কত পাবো 56 ইকুয়াল আমরা কি পাবো -26। তাহলে -26 যদি আমরা পাই তাহলে আমরা কি পাবো যে 6a ইকুয়াল -26 যদি আমরা পার করে দিই তাহলে কি থাকবে এখানে -56। তাহলে এখানে -26 মাইনাস হচ্ছে 56, অতএব a ইকুয়াল তোমরা কি করবে, এখানে যে মানটা আসবে এটাকে যদি 6 দিয়ে ভাগ করো তাহলে a এর মান পাবো হচ্ছে 5। তাহলে এখানে আমাদের কি ইজিলি 7 এবং 5 দুইটা আমরা মান নির্ণয় করলাম। তাহলে এখানে আমাদের আসবে কি, আমাদের আসবে হচ্ছে a হচ্ছে 5, b হচ্ছে কত ভাইয়া, b হচ্ছে 7, অর্থাৎ আমাদের অ্যান্সার কি ভাইয়া, অ্যান্সার হচ্ছে গ। তো আশা করি এই কোশ্চেনটা তোমাদের বুঝতে প্রবলেম নেই। তো কোশ্চেনটা একটু টাইম কিলিং, তো এটাকে বলা যায় আসলে একটু টাইম কিলিং, কারণ এই কম সময়ের মধ্যে আসলে এটা অ্যান্সার করা একটু টাফ। তো তোমরা এভাবে একটু ক্যালকুলেশনটা জাস্ট যদি একটু গুছাই নিতে পারো তাহলে আশা করি খুব একটা প্রবলেম হবে না। তো ক্যালকুলেশন অবশ্যই ভাইয়া খুব মিস্টেক করবা না, ক্যালকুলেশনটা ভালো মতো করবা। তো আশা করি এই পর্যন্ত তোমাদের বুঝতে প্রবলেম নেই। এখন আমরা যাবো হচ্ছে নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন আমাদের কি ছিল ভাইয়া, নেক্সট কোশ্চেন ছিল হচ্ছে তাপগতিবিদ্যা অর্থাৎ থার্মোডাইনামিক্সে। তো এখানে আমাদের তাপগতিবিদ্যা থেকে যে কোশ্চেনটা ছিল সেটা কি ছিল ভাইয়া, যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে একটা কোশ্চেন আসছে। তো সেটা কি, সেটা হচ্ছে যে একটি তাপগতীয় সিস্টেমকে দুটি ভিন্ন পথে এ অবস্থা থেকে বি অবস্থা নেওয়া হয়, তাহলে দুইটির পথে তাপ শোষণ এবং সিস্টেম কর্তৃক কৃত কাজ যথাক্রমে কত দেওয়া আছে ভাইয়া, Q1 ও Q2 এবং W1 ও W2। তাহলে এই প্রক্রিয়ার জন্য কোনটি সঠিক, অর্থাৎ এখানে যদি আমরা দেখি, আমরা অ্যাকচুয়ালি তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি জানি ভাইয়া, যে হচ্ছে ডি ডাব্লিউ ইকুয়াল আমরা কি বলতে পারি, ডিইউ প্লাস বলতে পারি হচ্ছে ডি কিউ। তাহলে আমাদের আশা করি ডিডাব্লিউ ইকুয়াল ডিইউ প্লাস হচ্ছে ডি কিউ। তাহলে এখান থেকে আমাদের বলছে কি ভাইয়া, যে সিস্টেমকে দুটি ভিন্ন পথে অর্থাৎ এ অবস্থান থেকে বি অবস্থানে যদি নেওয়া হয়, অর্থাৎ দুইটা এখানে আমাদেরকে অবস্থানটা ফিক্সড করে দেওয়া আছে। ধরলাম এটা একটা অবস্থান, এটা একটা কি ভাইয়া, এটা একটা অবস্থান। তাহলে দুইটা যদি ফিক্সড অবস্থান থাকে তাহলে একটা কি, একটা হচ্ছে এ অবস্থান, আরেকটা হচ্ছে কি ভাইয়া, আরেকটা হচ্ছে বি অবস্থান। তাহলে এ অবস্থান আর বি অবস্থান যদি ফিক্সড থাকে তাহলে এইটা একটা তোমার হচ্ছে পথ আর এইটা হচ্ছে একটা পথ। তাহলে দুটি ভাইয়া যদি পথ হয়, তো একটা জিনিস মনে রাখবা, এখানে যদি পয়েন্টটা ফিক্সড থাকে তার মানে তোমার পথটা ফিক্সড। যদি পথটা ফিক্সড থাকে তাহলে এখানে যে অভ্যন্তরীণ শক্তি আছে সেটা কি থাকবে ভাইয়া, অভ্যন্তরীণ শক্তিটাও তোমাদের মূলত সেম থাকবে। তো কেন সেম থাকবে, কারণটা হচ্ছে এখানে যেহেতু পথ ফিক্সড, এই অভ্যন্তরীণ শক্তি মানে কি, অভ্যন্তরীণ অবস্থায় বা ইন্টারনাল যে এনার্জিটা সেটাকে আমরা কি বলি ভাইয়া, সেটাকে আমরা বলি হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। তাহলে এখানে যদি আমাদের অভ্যন্তরীণ শক্তিটা ফিক্সড থাকে তাহলে আমরা এখানে কি বলতে পারি ভাইয়া, এখানে আমরা বলতে পারি হচ্ছে কি, যে যেহেতু আমাদের এখানে কি, যেহেতু আমাদের এখানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তিটা ফিক্সড আছে, তাহলে আমরা বলতে পারি উভয় ক্ষেত্রে আসবে কি ডিইউ আসবে। তো এখানে আমাদের পরিবর্তনটা কি আসবে ভাইয়া, এটা আসবে হচ্ছে W1, তাহলে এটাকে আমরা বলতে পারি কি W2, তাহলে এটাকে আমরা বলতে পারি কি Q1 আর এটাকে আমরা বলতে পারি কি ভাইয়া Q2। তাহলে আমাদের আশা করি আমরা বুঝতে নিয়েছি যে W1 Q1 আর হচ্ছে কি W2 Q2, অর্থাৎ এখানে কাজের যা চেঞ্জ আসবে আর কি, আর হচ্ছে যে তাপের যে মানটা আছে সেটা চেঞ্জ আসবে। এখন আমরা এখান থেকে কি করবো ভাইয়া, এখান থেকে আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করবো। কিভাবে অ্যাপ্লাই করবো, তো তোমার এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের কি দুইটা ক্ষেত্রে আমরা ডিউ এর মানটা যেহেতু সমান, তো দুইটা ক্ষেত্রে আমরা ডিউ এর মানটা জাস্ট ইকুয়াল করবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এখানে যদি আমরা এটা করি তাহলে আমরা দেখবো যে কি, তাহলে ডিডাব্লিউ বলতে কি, আমাদের প্রথমটার ক্ষেত্রে আমরা প্রথম সূত্র ইউজ করবো, আর দ্বিতীয়টার ক্ষেত্রে তাহলে প্রথম কন্ডিশনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি পাবো, যে W1 ইকুয়াল ডিইউ প্লাস পাবো হচ্ছে Q1। এরপর আমরা কি পাবো ভাইয়া, যে W2 ইকুয়াল ডিইউ প্লাস হচ্ছে Q2। ঠিক আছে, তো আশা করি এটা পর্যন্ত বুঝতে আমাদের প্রবলেম নেই। তো এখন যদি আমরা দেখি, এখন আমরা কি করব, ডিইউ যেহেতু দুই পক্ষে সেম, তার মানে এই দুইটার ক্ষেত্রে আমরা ডিইউ এর মানটা যদি সমান করে নিই তাহলে এই প্রথমটার ক্ষেত্রে ডিইউ ইকুয়াল আমরা কি পাবো, ডিইউ আমরা বলতে পারি যে Q1, আচ্ছা সরি W1 মাইনাস Q1, অর্থাৎ Q1টা যদি পার করে দিই তাহলে মাইনাস Q1 আসবে। এটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে, অর্থাৎ DU1 এর প্রথমটার ক্ষেত্রে। এর পরেরটার ক্ষেত্রে মানে এটা প্রথম ইকুয়েশনের ক্ষেত্রে, আর এবার যেটা করবো সেটা হচ্ছে পরের ইকুয়েশনের ক্ষেত্রে। DU ইকুয়াল বলতে পারি কি W2 মাইনাস হচ্ছে Q2। এখন আমরা DU যেহেতু দুইটার ক্ষেত্রে কি অভ্যন্তরীণ শক্তিটা সমান, তাহলে DU ইকুয়াল আমরা DU বলতে পারি। দ্যাটস মিন আমরা কি বলতে পারি ভাইয়া, যে হচ্ছে W1 মাইনাস Q1 ইকুয়াল বলতে পারি হচ্ছে W2 মাইনাস Q2। তো আশা করি এই পর্যন্ত আমাদের বুঝতে প্রবলেম নেই। তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে এখানে আমরা কি করবো ভাইয়া, যে W1, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে Q1, আচ্ছা এখানে যদি আমরা জাস্ট এখানে কি চিহ্নটা অর্থাৎ মাইনাস যদি কমন নিই তাহলে আমাদের কি অ্যান্সারটা চলে আসবে, যে Q1 মাইনাস W1 ইকুয়াল আমরা বলতে পারি কি Q2 মাইনাস W2। তো আশা করি কেন এবার কীভাবে আসছে জাস্ট তোমাদের ক্লিয়ার, জাস্ট একটু যদি জাস্ট এখানে যদি বেসিক জিনিসটা তোমার ক্লিয়ার থাকে তাহলে কি তোমার এটা ইজিলি তুমি বুঝতে পারবা। তো আশা করি এই পর্যন্ত তোমাদের বুঝতে প্রবলেম নেই।
তো এখন আমরা যাইতে পারি নেক্সট কোশ্চেনে। এখন আমরা কি করবো ভাইয়া, নেক্সট কোশ্চেন আমাদের আসতে হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স থেকে। তো ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, যেটা তোমাদের মূলত মিল আছে কোন জায়গার সাথে, আইসিটি চ্যাপ্টারের সাথে। তো আইসিটি যদি তোমরা বুঝে থাকো তাহলে এটা আশা করি আর করার লাগবে না, কারণ আইসিটি তোমরা পড়লে এই অধ্যায়টা ম্যাক্সিমামে কি করো যে স্কিপ করো। তো এখানে কি করো যে আইসিটি যদি তুমি বুঝে এই অধ্যায় থেকে যে কোনো কোশ্চেন আসলে অ্যান্সার করতে পারো। তো আমরা যদি দেখি যে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্সের মূলত লজিক গেট থেকে একটা কোশ্চেন এসেছে, সেটা কি ভাইয়া, যে নিচের কোন বিবৃতিতে একটি 2 ইনপুট বিশিষ্ট এক্স অর গেটের জন্য সত্য। তাহলে এখানে কোন গেট আসছে ভাই, এক্স অর গেট। তো এক্স অর গেট মানে কি, এক্সক্লুসিভ অর গেট, অর্থাৎ জেনারেলি আমরা যদি এটাকে, যেহেতু এখানে অপশন কি বলছে যে উভয় ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, উভয় ইনপুট 0 হলে আউটপুট 0 হয়, তাহলে এখানে আমাদের ইনপুট আউটপুট আমাদের কই থেকে আসবে, সত্যক সারণী থেকে। তাহলে এখানে আমরা কি জানি, অরের উল্টা যেটা হবে সেটাই কি, সেটা হচ্ছে এক্স অর গেট। তো এক্স অর গেটের ক্ষেত্রে আমাদের কি নির্ণয় করবে, এ এক্স অর বি। তাহলে এটাই আমাদের কি এক্স অর গেটের জন্য আমাদের যে সমীকরণ আছে সেটা। এখন এটার ক্ষেত্রে আমরা যদি যাই, তো এটা আমাদের কি অর গেটের বিপরীত। আর অর গেট মানে কি, আমরা জানি যে যোগ, অর্থাৎ এ প্লাস বি এর মানটা যেটা আসবে সেটা কি উল্টো। ওকে, তো বন্ধুরা আমরা ছিলাম কোন জায়গায়, যে হচ্ছে লজিক গেটে। তো লজিক গেটের এখানে আমরা যদি দেখি এ এক্স অর বি, অর্থাৎ এ প্লাস বি আমাদের যে অর গেট মেইনলি ছিল, অর গেটের যে বিপরীত সত্য সারণীর ক্ষেত্রে আমরা কি জানি যে বিপরীত রাশিটা আছে সেটা আসবে। অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে আমাদের কি আছে, যে প্রথমে আসে যে উভয় ইনপুট 1 হলে কি আউটপুট 1 হয় কিনা। তো উভয় ইনপুট যখন 1 হয় তাহলে আমরা কি জানি যে 1 হইলে সেটা কি এ প্লাস বি, অর্থাৎ অর গেটের ক্ষেত্রে কি আসে 1 আসে। তো সেক্ষেত্রে কি আউটপুট কি 1 আসবে, আউটপুট অবশ্যই 1 আসবে না, কারণ উল্টা মানে অবশ্যই 0 আসবে, তার মানে এটা কি আমাদের ঠিক না। এরপর যদি আমরা নেক্সটটা দেখি, তাহলে এখানে কি বলছে ভাইয়া, যে উভয় ইনপুট 0 হলে আউটপুট 1 হয়। তাহলে উভয় ইনপুট যখন 0 হয় তখন অর গেটের ক্ষেত্রে কি 0 আসে এবং আউটপুট কি 1 হয়। হ্যাঁ ঠিক আছে, এটা মানা যায় যে উভয় ইনপুট 0 হলে কি আউটপুট 1 হয়, তার মানে এটা আমাদের ঠিক। এরপর আমরা যদি দেখি যে ইনপুটগুলো ভিন্ন হলে কি আউটপুট 1 হয়। তো ইনপুটগুলো ভিন্ন মানে কি, যদি 0 1 হয় তাহলে 1, তার মানে কি আউটপুট 1 হওয়া কি সম্ভব না, আউটপুট অবশ্যই কি 0 হয়, তার মানে এটাও কি আমাদের ঠিক না। এরপর যদি আমরা দেখি যে ইনপুটগুলো ভিন্ন হলে আউটপুটগুলো 0 হয়। তো ইনপুটগুলো ভিন্ন মানে কত, ইনপুট যদি আমরা দেখি যে একটা ক্ষেত্রে যদি 0 আর একটা ক্ষেত্রে যদি 1 হয়, তাহলে এখানে আমাদের প্রথমটার ক্ষেত্রে কি আসবে 1 আসবে, তার মানে আউটপুট কি 0। ঠিক আছে, আবার যদি তুমি দুইটা, যেমন প্রথমটার ক্ষেত্রে কি দেখলা যে উভয় ইনপুট যদি 1 হয় তাহলেও কি আউটপুট 1 হওয়া, আউটপুট কি 1 হয়। যেমন হচ্ছে তোমার যদি দেখো যে উভয় ইনপুট কি 1 হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে অর গেটের ক্ষেত্রে কি 1 আসবে এবং এক্স অর গেটের ক্ষেত্রে কি 0 আসবে। দ্যাটস মিন আমাদের কি বলতে পারি আমরা, যে উভয় ইনপুট সেম হলেও কি আউটপুট 0 হইতে পারে, তার মানে এটাও কি আমাদের ঠিক না। তাহলে এখান থেকে আমরা কি পেলাম ভাইয়া, খ নাম্বার, অর্থাৎ উভয় ইনপুট যদি 0 হয় তাহলেই একমাত্র কি আউটপুট 1 হওয়া সম্ভব, আদারওয়াইজ কি সম্ভব না। তো আশা করি এই কোশ্চেনটা তোমরা ইজিলি বুঝতে পারছো, আর তোমরা যারা আইসিটি মোটামুটি পড়ছো তাহলে আশা করি এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবা। তো এই পর্যন্ত আমাদের যদি প্রবলেম না থাকে, আমরা এখন যাবো হচ্ছে নেক্সট যে কোশ্চেন ছিল সেটাতে। যেমন আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা থেকে একটা কোশ্চেন এসেছে, সেটা মূলত কি ভাইয়া, যে ভরবৃদ্ধি অর্থাৎ আপেক্ষিকতা। আমরা যে এখানে আপেক্ষিকতার যে টপিক ছিল, তো এখানে আমাদের মূলত কনসেপ্ট ছিল কয়টা ভাইয়া, 3টা। কি কি ছিল, যে দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি আর হচ্ছে কাল দীর্ঘায়ন। তো এখান থেকে আমাদের মূলত ভর বৃদ্ধি থেকে একটা কোশ্চেন এসেছে, যে একটি প্রোটনের গতিশক্তি এর মোট শক্তি 75%। তাহলে প্রোটনটির বলছে যে কত ভাইয়া, দ্রুতি কত। তাহলে এখানে যদি আমাদের গতিশক্তি মোট শক্তির 75% হয় তাহলে প্রোটনটির দ্রুতি বের করতে বলছে। অর্থাৎ এখানে আমাদের এখন নির্ণয় করা লাগবে কি, যে গতিশক্তি। তো ভাইয়া এখানে বলছে গতিশক্তি যদি মোট শক্তি 75% হয়, তাহলে এখানে আমাদের মোট শক্তি, অর্থাৎ যদি আমরা দেখি ই টোটাল, তাহলে ই টোটাল ইকুয়াল আমরা সূত্র কি বলতে পারি, এম সি স্কোয়ার। তো আশা করি এটাতে বুঝতে প্রবলেম নেই। ই টোটাল ইকুয়াল আমরা কি বলতে পারি ভাইয়া, যে এম নট সি স্কোয়ার প্লাস ই কে, অর্থাৎ যেটা আমাদের গতিশক্তি ছিল, ইকুয়াল আমরা বলতে পারি কি ভাইয়া, এম সি স্কোয়ার। তো এই পর্যন্ত যদি আমাদের প্রবলেম না থাকে, আমাদের এখন কন্ডিশনটা কি ছিল, যে গতিশক্তি 75%। তাহলে এখানে আমরা কি বলতে পারি, যে এম নট সি স্কোয়ার প্লাস ই কে এর 75%। তাহলে ই কে এর 75% যদি হয়, তাহলে ই কে এর 75% মানে কত ভাইয়া, যে 75 ডিভাইডেড বাই 100। তাহলে এটাকে যদি আমরা 25 দিয়ে কাটি, তাহলে এখানে আমরা পাবো কত, 3/4 ইকুয়াল আমরা কি বলতে পারি, ইকুয়াল বলতে পারি হচ্ছে এম সি স্কোয়ার। তাহলে এখন আমরা এটাকে কি করব ভাইয়া, এটাকে আমরা করবো হচ্ছে এম নট সি স্কোয়ার প্লাস, এখন আমরা এই যে ইকে ইকুয়াল আমরা কি বলতে পারি, এম সি স্কোয়ার। তাহলে এখানে আমরা কি বলবো ভাইয়া, যে এম সি স্কোয়ার ইন্টু 3/4, সরি 3/4। তাহলে এম সি স্কোয়ার ইন্টু 3/4 ইকুয়াল আমরা কি বলতে পারি ভাইয়া, এম সি স্কোয়ার। তাহলে এই পর্যন্ত আশা করি আমাদের ক্লিয়ার। এখন আমরা কি করব, এখন আমরা করব হচ্ছে যে এখন আমরা যদি এটাকে জাস্ট গুণ করে দিই, তাহলে আমাদের কি মানটা চলে আসবে। এখন আমরা এখান থেকে জাস্ট গুণ করে দেবো কীভাবে ভাইয়া, যে তো ভাইয়েরা আমরা এখন কি করব, আমরা এখন এই এম নট সি স্কোয়ার যেটা আছে সেটাকে আমরা হচ্ছে পার করে দিব। তাহলে আমাদের এখানে কি আসবে, যে এম সি স্কোয়ার ইন্টু কত ভাইয়া ছিল, 3/4 ইকুয়াল আমরা বলতে পারি কি ভাইয়া, যে এম। তো এখানে আমরা যদি, যেহেতু আমাদের এম নট সি স্কোয়ার, এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার আসবে, তো এখানে যেহেতু সি স্কোয়ার সেম থাকে, তাহলে এটাকে আমরা কমন নিতে পারি। তাহলে আমরা নিব কি, সি স্কোয়ার যদি কমন নিই তাহলে আমরা পাবো কি, যে এম মাইনাস
এম নট। তো আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার। এখন আমরা কি করতে পারি যে এই সি স্কোয়ার আর সি স্কোয়ার উভয় পক্ষ থেকে কেটে দিতে পারি। তাহলে এখন যদি আমরা সি স্কোয়ার কেটে দিই তাহলে এখন আমরা কি পাবো ভাইয়া, এখন আমরা পাবো হচ্ছে যে 3m ডিভাইডেড বাই 4 ইকুয়াল কি 3m ডিভাইডেড বাই 4 ইকুয়াল পাবো আমরা হচ্ছে m মাইনাস এম নট। আমাদের জাস্ট টার্গেট হলো যে এম আর এম নটের মধ্যে আমরা একটা সম্পর্ক নির্ণয় করব। তাহলে এখান থেকে যদি আমরা বলি এই এমটাকে যদি আমরা এখানে পার করে দিই তাহলে এখানে কি পাবো ভাইয়া, যে হচ্ছে 3m ডিভাইডেড বাই 4 মাইনাস এম ইকুয়াল কত পাবো মাইনাস এম নট। তাহলে এখান থেকে আমরা যদি 4 কমন নেই তাহলে আমরা পাবো কত ভাইয়া, যে 3m মাইনাস 4m ইকুয়াল হচ্ছে এম নট, সরি মাইনাস এম নট। তাহলে এখান থেকে আমরা যদি দেখি যে মাইনাস এম ডিভাইডেড বাই মাইনাস এম ডিভাইডেড বাই 4 অর্থাৎ মাইনাস এম ডিভাইডেড বাই 4 ইকুয়াল কত মাইনাস এম নট। তাহলে উভয় পক্ষ থেকে আমরা মাইনাসটা উঠাই দিলাম। তাহলে এখান থেকে আমরা যদি দেখি যে এম নট ডিভাইডেড বাই, অর্থাৎ এখানে যদি আমরা দেখি 4m নট ইকুয়াল এম পাবো। তাহলে 4m নট ইকুয়াল এম যদি হয় তাহলে আমরা এম নট 4m নট ইকুয়াল আমরা কী পাবো ভাইয়া, এম পাবো। তাহলে এখন যদি আমরা এমটাকে পার করে দিই তাহলে পাবো কি ভাইয়া, এম নট, তাহলে 4m নট বাই এম ইকুয়াল কত পাবো ভাইয়া 1/4। তো এখানে তোমরা যদি দেখো ইজিলি কি পাবা, যে হচ্ছে m বাই এম নট ইকুয়াল 4 পাবো। তাহলে m নট বাই এম ইকুয়াল কি 1/4 পাবো। তো কেন আমরা m নট বাই এম নির্ণয় করলাম সেটা আমরা একটু পরেই দেখবো। তো এখান থেকে আমাদের যেটা সামারি সেটা কি হয়েছে, m নট বাই এম ইকুয়াল 1/4। তো এই জিনিসটা আমাদের লাগবে, আর বাকি কিছু আমাদের এখান থেকে লাগবে না। তো এখানে আমাদের মূলত এই সম্পর্কটাই দরকার ছিল, কারণ এটা আমরা আমাদের যে আপেক্ষিকতার যে সূত্র ছিল সেই আপেক্ষিকতার সূত্রে এটা কি করবো ভাইয়া, এটা হচ্ছে ইউজ করব। তাহলে আমাদের আপেক্ষিকতার সূত্র কি ছিল ভাইয়া, আপেক্ষিকতার সূত্র ছিল হচ্ছে যে m ইকুয়াল এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে এটা যদি আমাদের হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা জাস্ট কি করব ভাইয়া, এখান থেকে আমরা জাস্ট হচ্ছে মানটা বসাই দিব। অর্থাৎ এখানে যদি আমরা গুণ করে নিই তাহলে এইটাকে যদি আমরা এই দিক নিই তাহলে আমরা কি পাবো, রুট 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার ইকুয়াল পাবো হচ্ছে এম নট ডিভাইডেড বাই এম। তো আমাদের এখানে যে এম নট ডিভাইডেড বাই এম এটার মান আমরা পেয়ে গেছি, সেটা কত ভাইয়া, যে 1/4। তার মানে এখান থেকে আমাদের কোনো কনফিউশন নেই। তাহলে এই মানটা আমরা যদি বসাই দিই তাহলে এটার আমাদের কি লাগতেছে না। তাহলে এটা যদি না লাগে এখন আমরা কি করবো, এখন আমরা এই রুটটাকে যদি উঠাই দিই তাহলে উভয় পক্ষকে বর্গ করবো। দ্যাটস মিন আমরা পাই কি 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার ইকুয়াল পাবো কত 1/16। ওকে, তাহলে 1/16 হয়। এখানে আমরা জাস্ট কি করবো ভাইয়া, এখানে এই 1টাকে যদি আমরা পার করে দিই অর্থাৎ ভি স্কোয়ার সি স্কোয়ারটাকে এই দিক যদি নেই তাহলে আমরা পাবো কি 1 প্লাস 1/16 ইকুয়াল কত পাবো ভাইয়া, ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা 16 কমন নিই তাহলে কি পাবো ভাইয়া, যে হচ্ছে 16 প্লাস 1 ইকুয়াল কত পাবো ভাইয়া, সরি এটা আসবে হচ্ছে মাইনাস। তাহলে এখানে আমাদের কত আসবে ভাইয়া, 15 আসবে। তাহলে ইকুয়াল আমরা কি পাবো, ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। ওকে, তাহলে এটা যদি ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার ইকুয়াল আমরা কত পাবো 15 ডিভাইডেড বাই 4। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে 15 ডিভাইডেড বাই 16 ইকুয়াল পাবো হচ্ছে আমরা ভি বাই সি। তো যেহেতু ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ছিল উভয়টাকে আমরা বর্গ করে নিলাম। তো এটা যদি আমরা স্কোয়ারটা পার করে দিই তাহলে এটা আসে রুট। তাহলে আমরা ভি বাই সি ইকুয়াল বলতে পারি কি ভাইয়া, যে রুট ওভার 15 ডিভাইডেড বাই রুট ওভার 16 মানে কত 4। তাহলে এখান থেকে আমরা জাস্ট কি করব, ভি এর মানটা নির্ণয় করব। যেহেতু আমাদের কি চেয়েছিল ভাইয়া, ভি এর মান চেয়েছিল অর্থাৎ বেগ। তাহলে এখানে আমরা কি পাবো, যে রুট ওভার 15 ডিভাইডেড বাই 4 ইন্টু কত সি। তো এই হলো আমাদের সেই বেগের মান। এখন যদি আমরা কোশ্চেনটা দেখি ভাইয়া কি পাবো, যে হচ্ছে আমাদের আসলো কি, যে রুট ওভার 15/4 রুট ওভার 15/4 ইন্টু কী ছিল 16 ছিল। তো আমরা যদি আরেকবার একটু চেক দিই, যেমন এখানে যদি আমরা রুট করি তাহলে তো অবশ্যই এখানে 16 আসবে, এটা নিয়ে তো কোনো কনফিউশন নেই। 16 তাহলে তো হ্যাঁ এখানে আমাদের কি রুট ওভার 16। তো এখানে একটু ভাইয়া টাইপিং মিস্টেক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানে হচ্ছে 4। তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে গ। তবে তোমাদের মূলত মেইন কোশ্চেন এখানে কি রুট ওভার 15/4 ইন্টু সি দেওয়া ছিল। তো আশা করি এই পর্যন্ত তোমাদের বুঝতে প্রবলেম নেই। এখন আমরা যাবো হচ্ছে নেক্সট কোশ্চেনে। তো নেক্সট কোশ্চেনটা আমাদের কী ছিল ভাইয়া, নেক্সট কোশ্চেনটা ছিল হচ্ছে গতিবিদ্যা থেকে, যেটা এসেছে হচ্ছে প্রাসের কোন জায়গা থেকে ভাইয়া, উড্ডয়নকাল। তো প্রাসের উড্ডয়নকাল এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ ম্যাক্সিমাম অ্যাডমিশন পরীক্ষাগুলোতেই তোমরা যদি দেখো তাহলে এই উড্ডয়নকাল থেকে কোশ্চেন মূলত দেখবা। তো এখানে কি বলছে ভাই, যে একটি বুলেট সোজা উপরে নিক্ষিপ্ত হওয়ায়, তো এখান থেকে জাস্ট মনে রাখবা যে সোজা উপরে অর্থাৎ সোজা উপরে যখন নিক্ষিপ্ত হয় তখন থিটার মান কত আসবে ভাইয়া, তখন থিটার মান আসবে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে একটি বুলেট কি সোজা উপরে নিক্ষিপ্ত হয় 10 সেকেন্ড পর তারা প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসে। তাহলে বুলেটের প্রারম্ভিক গতি কত, বায়ুর বাধা উপেক্ষা করো। তার মানে বুলেটের কি চেয়েছে এখানে,
প্রারম্ভিক যে গতিটা ছিল সেটা শেষে, সেটা হচ্ছে যে সোজা উপরে নিক্ষিপ্ত হয় 10 সেকেন্ড পর। তাহলে এখানে আমরা নির্ণয় করব কি অ্যাকচুয়ালি গতিটা নির্ণয় করব। তো তুমি যদি এখানে দেখো যে একটা বুলেট, যে ভূমি অবস্থা থেকে একটা বুলেট নিক্ষিপ্ত করছে, তো সেক্ষেত্রে যদি আমরা দেখি যে যেহেতু এখানে কোনো বায়ুর বাধা নেই, তার মানে কি যে বেগে নিক্ষিপ্ত করছে সেই বেগে কি সেটা পড়বে, তার মানে এখান থেকে আমাদের আলটিমেটলি যে ভি নটটা আসবে সেই বেগেই পড়বে। তাহলে নির্ণয় করবো কি আমরা ভি নট, যেহেতু আমাদের উড্ডয়নকাল, তাহলে উড্ডয়নকালের ক্ষেত্রে আমরা সূত্র কী জানি ভাইয়া, 2v0 sin থিটা ডিভাইডেড বাই আমরা জানি হচ্ছে জি। তাহলে এখানে আমরা যদি বলি এখান থেকে আমরা যেহেতু সোজা খাড়া উপরের দিকে, তাহলে আমরা থিটার মান কত দেখলাম 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রির মান কত ভাইয়া 1। তাহলে এখানে আমরা পাবো কি যে 2v0 বাই হচ্ছে জি। তাহলে আমাদের যেহেতু ভি নটটা বের করার লাগবে, আর টি এর মানটা কত দেওয়া আছে ভাইয়া 10 সেকেন্ড। তাহলে আমাদের যদি টি এর মানটা বসাই দিই, তাহলে এখানে কি পাবো 2v0 ইকুয়াল 10 ইন্টু 9.8। তাহলে এখানে যদি আমরা 2টা পার করে দিই, তাহলে ডিভাইডেড বাই 2 অর্থাৎ 5। তাহলে 5 ইন্টু 9.8 এটা যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 49 মিটার পার সেকেন্ড। তাহলে ভি এর মানটা আমরা ইজিলি পেয়ে গেলাম কত 49। অনেক ইজি ভাই, এবং অনেক কম সময় লাগবে এই ম্যাথটা তোমার অ্যান্সার করতে। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তাহলে এটা যদি বুঝতে পারো, তাহলে আমাদের অ্যান্সার কি পেলাম ভাইয়া 49 মিটার পার সেকেন্ড, অর্থাৎ গ নাম্বার অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমাদের বুঝতে প্রবলেম নেই। এখন আমরা যদি নেক্সট কোশ্চেনটা দেখি, সেটা আসছে আমাদের কি ভাইয়া যে কাজ শক্তি ও ক্ষমতা থেকে। তো কাজ শক্তি ও ক্ষমতা কি, কাজ শক্তি উপপাদ্য থেকে। তো কাজ শক্তি উপপাদ্য কি ছিল ভাইয়া, যে গতিশক্তির যে পরিবর্তনটা ছিল সেটা কৃত কাজের সমান। তো এখানে যদি আমরা কোশ্চেনটা দেখি, একটি আনুভূমিক ঘর্ষণহীন তলের উপর একটি কণা প্রাথমিকভাবে স্থির অবস্থায় আসে, তো কণাটির উপর একটি ধ্রুব আনুভূমিক বল এফ প্রযুক্ত হচ্ছে। তাহলে নিচের কোন লেখচিত্রটি কৃতকাজ ডাব্লু বনাম কণাটির বেগ ভিকে সঠিকভাবে প্রকাশ করে। তাহলে এখানে যদি আমরা দেখি যে আমাদের মেইনলি আমরা জাস্ট একটা জিনিসই দেখবো যে কাজ শক্তি উপপাদ্য, সেটা কি ছিল ভাইয়া, যে কৃতকাজ ডাব্লুটা হচ্ছে যে গতিশক্তির পরিবর্তনের সমান। অর্থাৎ আমরা যদি দেখি যে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হচ্ছে আমরা বলতে পারি হাফ এম ভি নট, অথবা ইউ বলতে পারি ভি নট স্কোয়ার। তো এখানে যেহেতু বলছে যে ঘর্ষণহীন তলে প্রাথমিক অবস্থায় কি ছিল, স্থির ছিল, তার মানে আদিবেগ যেটা ছিল সেটা কি আসবে ভাইয়া, সেটা আসবে হচ্ছে 0, ভি নট ইকুয়াল আসবে 0। তার মানে এর মানটা কি টোটালটা 0 হয়ে যাবে। তাহলে ওইটা যদি 0 হয়ে যায়, তাহলে আমরা কি বলতে পারি যে ডাব্লু ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে আমরা কি বলতে পারি না যে ডাব্লু সমানুপাতিক ভি স্কোয়ার। তো যেহেতু আমাদের কি যে ডাব্লু আর ভি এর মধ্যে সম্পর্কের একটা লেখচিত্র চেয়েছে, সো আমাদের প্রথমে কি করার লাগবে, সম্পর্কটা বের করার লাগবে। তাহলে সম্পর্ক আমরা কি পেলাম ভাইয়া, যে কাজটা হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক। তাহলে আমরা কি জানি যে সমানুপাতিকের ক্ষেত্রে গ্রাফ কি হয়, সমানুপাতিকের ক্ষেত্রে গ্রাফ হচ্ছে সোজা বৃদ্ধি পায়। তো যেহেতু এখানে শুধুমাত্র সমানুপাতিক না, বর্গের সমানুপাতিক, কাজে কি এটা হওয়ার কোনো চান্স নেই। আবার যদি আমরা দেখি যে এখানে মূলত আমরা কি দেখবো যে হচ্ছে যেহেতু বর্গের সমানুপাতে বৃদ্ধি পায়, অর্থাৎ আমরা এখানে যদি দেখি যে হচ্ছে ডাব্লু আর হচ্ছে ভি, এটা কি বর্গের সমানুপাতে বৃদ্ধি পায়, তার মানে এখান থেকে ডিরেক্ট বৃদ্ধি না পেলে গ্রাফটা কি মূলত এমন হবে। তো এটা দ্বারা মূলত কি বোঝাবে, এটা দ্বারা হচ্ছে হ্রাস বোঝায়। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি, এখানে অ্যান্সার হচ্ছে খ নাম্বার। অর্থাৎ তোমরা জাস্ট মনে রাখবে যে যখন বর্গের সমানুপাতে বৃদ্ধি পায়, তখন হচ্ছে গ্রাফটা কি এইভাবে চলে আসে। তো আশা করি এই পর্যন্ত তোমাদের বুঝতে প্রবলেম নেই। তো এখানে জাস্ট মনে রাখবে যে একটা কি ডাব্লু ছিল আর একটা কি ছিল ভাইয়া ভি ছিল। তো আশা করি জাস্ট একটু বেসিক থাকলে তোমরা কি এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবা। এখন আমরা যাবো হচ্ছে নেক্সট কোশ্চেন, যেটা ছিল আমাদের কি ভাইয়া যে মহাকর্ষ ও অভিকর্ষ থেকে, এবং সেটা হচ্ছে মহাকর্ষ বল থেকে একটা কোশ্চেন এসেছে যে পৃথিবীর পৃষ্ঠ থেকে এম ভরের একটি বস্তু উলম্ব বরাবর উপরের দিকে নিক্ষিপ্ত হলো। তাহলে বস্তুটি যদি সর্বোচ্চ আর এম উচ্চতায় ওঠে, তবে এর আদিবেগ ভিআই কত। পৃথিবীর ব্যাসার্ধ এবং ভর যথাক্রমে কত দেওয়া আছে ভাইয়া, আর জি এবং হচ্ছে এম জি। তাহলে এখানে আমাদের জাস্ট সম্পর্কটা নির্ণয় করা লাগবে, তেমন কিছু না। তোমাদের যদি ইকুয়েশন মনে থাকে, তাহলে ইজিলি এটা অ্যান্সার করতে পারবা। যেমন কি ছিল ভাইয়া, যে হচ্ছে মহাকর্ষ বলের ক্ষেত্রে আমরা কি জানি, যেহেতু আমাদের এখানে কি বলছিল কোশ্চেনে যে উপরের দিকে নিক্ষিপ্ত করলে সর্বোচ্চ উত্তর, সেক্ষেত্রে আদিবেগ কত, যেহেতু বেগের সাথে আমাদের রিলেট করতে বলছে, তাহলে আমরা কি করবো যে গতিশক্তির, তো এখান থেকে আমরা কি করবো ভাইয়া, যে গতিশক্তির পরিবর্তনটা আছে সেটা আমাদের মূলত কি যে হচ্ছে আসবে হচ্ছে বেগের সমান। অর্থাৎ গতিশক্তির যে পরিবর্তনটা আছে সেটা আসবে কি মহাকর্ষ বলের সমান। তাহলে গতিশক্তির পরিবর্তন মানে কি 1/2 হাফ এম ভি স্কোয়ার মাইনাস আমরা দিব কি যে 1/2 হাফ এম ভি নট স্কোয়ার। তো যেহেতু এখানে ডিরেক্টলি আমরা বলে দিই, যেহেতু আদিবেগটা বা প্রাথমিক অবস্থায় স্থির ছিল, কাজে এখানে আসবে হচ্ছে 0 ইকুয়াল আমরা কি বলতে পারি ভাইয়া, ইকুয়াল আমরা বলতে পারি হচ্ছে যে হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি নট স্কোয়ার ইকুয়াল আমরা বলতে পারি হচ্ছে যে অর্থাৎ আমাদের যে মহাকর্ষ বল ছিল কি ভাইয়া জি এম এম ইন্টু আমরা বলতে পারি কি 1/r ই, অর্থাৎ এটা আমাদের ভূমির ব্যাসার্ধ আছে। এটা যদি আমরা একটু গ্রাফের মাধ্যমে দেখি, তো কোশ্চেনটা একটু আমরা গ্রাফের মাধ্যমে যদি দেখি আরো বুঝতে আমাদের ক্লিয়ার হয়ে যাবে আশা করি।
তো এখানে আমাদের কি ছিল ভাইয়া, এখানে আমরা যদি এটাকে পৃথিবী ধরি তাহলে এই যে পৃথিবীর কেন্দ্র থেকে যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর। তো এখানে বলছে কি সর্বোচ্চ আর, এই জায়গায় যে ভিটা আসবে সেটা ভি নট ইকুয়াল কি আসবে, 0 আসবে। এবং এই যে উচ্চতাটা আছে এইটা হচ্ছে আমাদের কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের আর এম। তাহলে টোটালটা কত আসবে, যে আর এম প্লাস আর, অর্থাৎ আর ই, এই ব্যাসার্ধটা হচ্ছে ই মানে পৃথিবীর, আর এই ব্যাসার্ধটা ক্ষেত্রে আমরা কি লিখবো ভাইয়া, আর এম লিখবো। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, যে মাইনাস দেবো 1/আর ই, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ থেকে আর, সরি এটা ছিল হচ্ছে ছোট হাতের আর দিব আমরা আর এম। তাহলে আশা করি এটা আমাদের বুঝতে প্রবলেম নেই। এখন যদি এটা বুঝতে প্রবলেম না থাকে জাস্ট তোমরা কি করবা, এই এম এম কেটে দিবা। তাহলে এখান থেকে তোমরা কি পাবো, যে ভি স্কোয়ার ইকুয়াল 2টা যদি আমাদের এখানে ভাগ থাকে তাহলে পার হয়ে গেলে আসবে হচ্ছে গুণ। তাহলে 2gm ইন্টু কি ভাইয়া, যে 1/আর ই মাইনাস কি আসবে 1/আর ই মাইনাস হচ্ছে আর এম। তাহলে এটা আমাদের ক্লিয়ার। এখন আমরা কি করব, যেহেতু জাস্ট বেগটা চাইছে তাহলে ভি ইকুয়াল আমরা কি করব রুট ওভার যা আছে তাই। তাহলে এখান থেকে আমরা জাস্ট দেখবো কি, যে 2gm 1/আর ই প্লাস হচ্ছে, সরি এখানে আসবে হচ্ছে প্লাস আর ই প্লাস হচ্ছে আর এম। তাহলে এখান থেকে আমরা যদি দেখি আমাদের অ্যান্সার কোনটা হইতে পারে, এখানে আমাদের ডিরেক্টলি ক নাম্বারের অ্যান্সার, যে হচ্ছে ভিআই ইকুয়াল কি ভাইয়া, যে রুট ওভার 2gm 1/আর ই প্লাস 1/আর প্লাস আর। তো আশা করি এই পর্যন্ত তোমাদের বুঝতে প্রবলেম নেই, ইজিলি কি তোমাদের একটু বেসিক থাকলে এটা কি অ্যান্সার করতে পারবা। এখন আমরা যাবো হচ্ছে কই ভাই, যাবো হচ্ছে নেক্সট কোশ্চেনে। তো এটা আসছে আমাদের কি পর্যায়বৃত্ত গতি থেকে। তো তোমরা অনেকে এখন কনফিউজড হইতে পারো যে এখানে আবার অপশন দেওয়া নাই কেন। তার মানে এই না যে এখানে অপশন দেওয়া ছিল না, বাট এটা ভাইয়া স্লাইডে তোলানো সম্ভব হয়নি, বাট এটা কি গ্রাফ ছিল। তো জাস্ট একটু যদি তোমাদের বেসিক থেকে সরল দোলক সম্পর্কে, তাহলে তুমি এটা অ্যান্সার করতে পারবা। যেমন বলছে কি, যে নিচের কোনটি এ থেকে ই বিন্দু পর্যন্ত একটি দোলকের ববের ত্বরণ সবচেয়ে ভালো মতো চিত্রায়িত করে। দোলকের ববের ত্বরণ এ থেকে ই। তো এটা যদি একটু তোমাদের দেখাই ভাইয়া, তোমরা জাস্ট সরল দোলক যেহেতু বলছে, তো সরল দোলক তোমরা কি জানো এভাবে। তো এইটার ক্ষেত্রে যদি যে দোলকটা থাকে সেটা মূলত কি তোমার ধরলাম যে এভাবে। তো এই যে দোলক অর্থাৎ এটা কি আস্তে আস্তে কি ভাইয়া, এটা আস্তে আস্তে কি সরে যায়। তো সরে যাওয়ার ক্ষেত্রে এটাকে তুমি মেইনলি কি করো, যে এইটা হচ্ছে তার সর্বোচ্চ বিন্দু। যেমন সাম্যাবস্থায় আমরা কি জানি, সাম্যাবস্থায় আমরা জানি হচ্ছে x = 0, বাট সর্বোচ্চ অবস্থায় কি হয়, যে সরণটা বিস্তারের সমান হয়। তো এখানে যদি আমরা দেখি, আমরা মূলত সিম্পল হারমোনিক মোশন অর্থাৎ SHM এর ক্ষেত্রে কি জানি ভাইয়া, যে হচ্ছে SHM এর ক্ষেত্রে জানি F সমানুপাতিক -x। তো F বলতে আমরা কি জানি, F বলতে আমরা জানি a। তাহলে এখান থেকে আমরা কি বলতে, যে a সমানুপাতিক -x। যেহেতু এখানে আমাদের কি চাইছে ভাইয়া, যে a অর্থাৎ ত্বরণ আর হচ্ছে সরণের মধ্যে সম্পর্ক চেয়েছে, তাহলে এটা আমরা বলতে পারি কি, যে ত্বরণটা ছিল সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। তার মানে এখানে তোমাদের যে তীর চিহ্নগুলো দেওয়া থাকবে সেখানে যে দিকটা দেওয়া থাকবে সেটা কি বিপরীতমুখী দেওয়া থাকবে। অর্থাৎ এই যে সাম্যাবস্থা থেকে যদি সরণ এই দিক হয়, তার মানে কি ত্বরণের দিকটা এই দিক হবে। আবার যদি সরণ এই দিক হয়, ত্বরণের দিকটা এই দিক হবে, মানে সবগুলো কি সাম্যাবস্থান অভিমুখী হবে। তো এই যে চিত্রটা সেটাই কি তোমাদের অ্যান্সার আসবে। তো এই ছাড়া তুমি যে অপশনে পাবা সেগুলো পাবা কি, যে এমন সেম জিনিসে পাবা, বাট এগুলো দিকগুলো কি বিপরীত দিকে পাবা, যেমন এই দিকে বিপরীত। তো মনে রাখবো যে সাম্যাবস্থানের দিক ছাড়া কি সেটা অ্যান্সার হবে না। আবার তুমি পাইতে পারো কেমন, পাইতে পারো যেমন অপশনে ছিল কি সবগুলো নিচের দিকে ছিল। তো নিচের দিকে যখন তোমাকে ইন্ডিকেট করে থাকবে সেগুলো কি আসবে না, কারণ কি দিকটা অলওয়েজ সাম্যাবস্থানের দিকে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, আশা করি এটাতে তোমাদের আর কি প্রবলেম নেই। এখন আমরা যাবো হচ্ছে নেক্সট কোশ্চেনে। তো নেক্সট কোশ্চেনে আমরা যদি দেখি, এখানে মূলত আমাদের তাপগতিবিদ্যারই একটা সমষ্ণ প্রক্রিয়া, অর্থাৎ তাপগতিবিদ্যার যে আমাদের প্রক্রিয়াগুলো ছিল 4টা, তার মধ্যে প্রথম যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে কি ভাইয়া সমষ্ণ প্রক্রিয়া। সেখান থেকে একটা কোশ্চেন এসেছে, যে একটি প্রক্রিয়ায় একটি আদর্শ গ্যাসের চাপ যদি দ্বিগুণ করা হয়, তাহলে যেখানে গ্যাস কর্তৃক ত্যাগকৃত তাপ এর উপর কৃত কাজের সমান, তাহলে এর গ্যাসের আয়তনের কি হবে। তো অনেক ইজি একটা কোশ্চেন, দেখেই তোমরা ভয় পাইতে পারো, বাট ভাইয়া একটু বেসিক থাকলেই তুমি অ্যান্সার করতে পারবা। তো এখানে বলছে কি, যে ত্যাগকৃত তাপটা তার কৃত কাজের সমান। তাহলে আমরা কন্ডিশন অনুসারে কি বলতে পারি, যে dq = dw, কারণ কি ভাইয়া তাপটা বলছে কাজের সমান। তো আমাদের এই কন্ডিশনটা একমাত্র কিসের ক্ষেত্রে মেলে, একমাত্র হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তো কিভাবে সমষ্ণ প্রক্রিয়া সেটা যদি তোমাদের অনেকের কনফিউশন থাকতে পারে, তো সেটা যদি একটু দেখাই। তো এখানে তুমি যদি দেখো, তো এখানে ডিইউ নাই। তো ডিইউটা কি ছিল ভাইয়া, অভ্যন্তরীণ শক্তি। তো এই অভ্যন্তরীণ শক্তিটা কখন 0 হয়, যখন টি অর্থাৎ তাপমাত্রা বা টেম্পারেচার কনস্ট্যান্ট হয়। তাহলে তাপমাত্রা বা টেম্পারেচার যখন কনস্ট্যান্ট হয় তখনই মাত্র ডিইউটা 0 হয়। তাহলে এখানে তাপমাত্রা কনস্ট্যান্ট হয় কোন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। আমরা জানি যে তাপমাত্রা স্থির থাকে সমষ্ণ প্রক্রিয়া, আর এই সমষ্ণ প্রক্রিয়াটা কি বয়েলের সূত্র মেনে চলে। তাহলে বয়েলের সূত্র যদি এটা মানে, তাহলে বয়েলের সূত্র বা সমষ্ণ প্রক্রিয়া অনুসারে আমরা কি জানি, যে পি সমানুপাতিক 1/v, অর্থাৎ চাপ এবং আয়তনটা কি পরস্পরের ব্যস্তানুপাতিক। এখন তুমি যদি চাপ দ্বিগুণ করো তাহলে আয়তন কি অবশ্যই অর্ধেক হয়ে যাবে। মনে রাখবা, যদি তুমি চাপ দ্বিগুণ করো তাহলে আয়তনটা অর্ধেক হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি ভাই, অ্যান্সার হচ্ছে খ। কারণটা কি, কারণ এটা একটা সমষ্ণ প্রক্রিয়া ছিল, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে সম্পর্কটা চাপ আর আয়তনের কি ব্যস্তানুপাতিক। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা যাবো হচ্ছে নেক্সট কোশ্চেনে।
তো আমরা যদি নেক্সট কোশ্চেন দেখি, যেটা আসছিল আমাদের চলতড়িৎ, খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে চলতড়িৎ থেকে। তো এই চলতড়িৎের মূলত যদিও বা প্র্যাকটিক্যাল পার্ট, বাট এটা তোমাদের বইয়ের থিওরি হিসেবে দেওয়া আছে পোস্ট অফিস বক্স থেকে। তো এখানে যদি আমরা কোশ্চেনটা দেখি ভাইয়া, যে একটি পোস্ট অফিস বক্সের চতুর্থ বাহু এসে 1 মিটার দৈর্ঘ্য এবং হচ্ছে 10⁻6 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদে একই ধাতুর দুটি সমান্তরাল যুক্ত করা হলো, তার মানে দুটি সমান্তরাল তার যুক্ত করছে। তাহলে এখন পি বাহু থেকে 1000 ওম, কিউ বাহু থেকে বলছে 10 ওম এবং আর বাহু থেকে বলছে 2000 ওম রোধের প্লাগ উঠালে গ্যালভানোমিটারের শূন্য বিক্ষেপ দেয়, তার মানে সাম্যাবস্থায় আছে। এখন বলছে তারের উপাদানের আপেক্ষিক রোধ কত, অর্থাৎ তোমাকে এখানে বলছে কি ভাইয়া, রো এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে এখন তুমি রো এর মানটা কিভাবে নির্ণয় করবা, তো চলো এটা আমরা সলভ করি। তো এখানে যদি আমরা দেখি, আমরা প্রথমে আমরা তারগুলো নিব, যে প্রথমে বলছে একটা ধরলাম যে পি, তারপর ধরলাম যে কিউ, হ্যাঁ, তারপর ধরলাম যে এখানে একটা আর রোধ নিলাম আমরা। পরে বলছে কি দুইটা তার সমান্তরালে নিয়েছে যেটার কোনো মান দেওয়া ছিল না। তো এই মানটা আমরা ধরলাম কি ভাইয়া, এই মানটা ধরলাম আমরা হচ্ছে এস। তো এই দুটাতে যে মান ছিল সেটা আমরা ধরলাম হচ্ছে এস। তো এখানে আমাদের কি ছিল, পি কিউ আর। তো পি এর মানটা কত ছিল ভাইয়া, পি এর মানটা ছিল হচ্ছে 1000 ওম, কিউ এর মান ছিল হচ্ছে 10 ওম, আর হচ্ছে আমাদের কিউ এর মানটা ছিল কত ভাইয়া, 2000 ওম। তো আশা করি এই পর্যন্ত আমাদের মানগুলো নিয়ে কোনো সমস্যা নেই, যে পি এর মান ছিল 1000, কিউ এর মান ছিল হচ্ছে 10 আর আর এর মান ছিল হচ্ছে 2000। এখন আমাদের বলছে কি ভাইয়া, এখন আমাদের বলছে হচ্ছে আপেক্ষিক রোধ কত। তাই এর জন্য আমাদের কি করা লাগবে, এর জন্য আমাদের হচ্ছে আগে এই যে সমান্তরাল যে তারটা আছে এটার আগে মানটা নির্ণয় করা লাগবে। এখন যেহেতু বলছে গ্যালভানোমিটার শূন্য বিক্ষেপ দেয়, তার মানে আমাদের কি বোঝা লাগবে, যে গ্যালভানোমিটার অর্থাৎ এটা কি সাম্যাবস্থার নীতি মেনে চলবে। তো এই নীতি অনুসারে আমরা কি জানি, যে পি বাই কিউ ইকুয়াল আর বাই এস। তাহলে এখানে আমাদের পি এর মান কত ছিল ভাইয়া, পি এর মান ছিল হচ্ছে 1000 ডিভাইডেড বাই কিউ এর মান কত ছিল 10 ইকুয়াল আমরা আর এর মান কত দেখলাম 2000 দেওয়া আছে, আর হচ্ছে এস এর মানটা নির্ণয় করব। তাহলে এখান থেকে আমরা যদি দেখি যে 0 0 আমরা কেটে দিতে পারি, তাহলে আমরা পাবো কত ভাইয়া, এস ইকুয়াল আমরা পাবো হচ্ছে যে 2k, অর্থাৎ 2000 ডিভাইডেড বাই পাবো কত 100। তাহলে 0 0 আমরা কেটে দিতে পারি, তাহলে আসবে আমাদের কত 20 ওহম। তাহলে আলটিমেটলি আমাদের এস এর মান কত আসলো ভাইয়া, 20 ওহম। তার মানে এখান থেকে আমাদের যে সমান্তরালে দুইটা তারের মানে কত আসবে, এস ও অর্থাৎ 20 ওহম আসবে। এখন তোমাকে লাগবে কি ভাইয়া, তোমাকে লাগবে হচ্ছে যে একটা তারের, যেহেতু তোমার এখানে উপাদানের আপেক্ষিক রোধ চাইছে কি একটা তারে, তার মানে একটা তারের ক্ষেত্রে কত ছিল। তো সেক্ষেত্রে তুমি কি জানো, যে তোমার হচ্ছে যে এই একটা, তুমি এটাকে যদি এস প্রাইম ধরো, এটাকে যদি এস প্রাইম ধরো, তো মান দুইটা যেহেতু সমান বলছে, আমরা দুইটাকে সেম ধরলাম। তাহলে এই দুইটার ক্ষেত্রে আমরা সমান্তরাল সূত্র অনুসারে কি জানি, যে এস প্রাইম ইন্টু এস প্রাইম ডিভাইডেড বাই 2s ইকুয়াল আমরা কি বলতে পারি, ইকুয়াল আমরা এস বলতে পারি। যেহেতু এস এর মানটা আমরা 20 নির্ণয় করলাম, কাজে এখানে আমরা কি 20 দিয়ে দিলাম। তো এখান থেকে যদি আমরা এস প্রাইম কেটে দিই, তাহলে এস প্রাইম বাই 2 ইকুয়াল 20, অর্থাৎ আমরা এস প্রাইম ইকুয়াল কি বলতে পারি ভাইয়া, এস প্রাইম ইকুয়াল 40 ওহম বলতে পারি। অর্থাৎ এখানে আমাদের যে প্রত্যেকটা তারের মান কত আসবে, প্রত্যেকটা তারের মান আসবে হচ্ছে 40 ওহম। তো আমাদের তারের ওহম বের করা শেষ। এখন আমরা ডিরেক্টলি কি করব, ডিরেক্টলি আমরা আপেক্ষিক রোধ নির্ণয় করব। তো এই পর্যন্ত তোমাদের যদি বুঝতে না থাকে, তোমরা এই যে আপেক্ষিক রোধের ক্ষেত্রে কি জানো, রো ইকুয়াল আর এ বাই এল। তো এ আর এল এর মানটা তো দেওয়া আছে, এখানে আর বলতে তুমি কি জানো, আর বলতে এখানে এস প্রাইম, অর্থাৎ রোধ হচ্ছে এখানে এস প্রাইম। তাহলে আর এস প্রাইম এ ডিভাইডেড বাই কি আসবে ভাইয়া, ডিভাইডেড বাই এল। তো তোমার এল এর মান ডিরেক্টলি দেওয়া আছে 1 মিটার, আর এর মান কত দেওয়া আছে ভাইয়া, যে 10⁻6। তাহলে এখানে তোমার এস প্রাইমের মানটা কত আসলো ভাইয়া 40। তাহলে 40 ইন্টু 10⁻6 ডিভাইডেড বাই কত 1। তাহলে আসবে কত ভাইয়া, যে 40 ইন্টু 10⁻6। এত হচ্ছে আপেক্ষিক রোধ। তাহলে এটাই হচ্ছে কি ভাই, এত হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই পর্যন্ত আশা করি আমাদের বুঝতে প্রবলেম নেই। জাস্ট একটু ঠিক একটা জিনিস, তুমি একটা জায়গা জাস্ট বুঝলে কি পুরো কোশ্চেনটা তুমি অ্যান্সার করতে পারবা। এখানে আমাদের অ্যান্সার যদি আমরা দেখি যে ওহম মিটার, অর্থাৎ 40 ইন্টু 10⁻6 খ নাম্বার অ্যান্সার। তো আশা করি তোমাদের এই কোশ্চেনটা তো বুঝতে কোনো প্রবলেম নেই। এখন আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। নেক্সট কোশ্চেন কি বলছে ভাইয়া, যে পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে মূলত শক্তির যে রাশিমালা আছে, সেই শক্তির রাশিমালা থেকে একটা কোশ্চেন এসেছে। সেটা কি ভাইয়া, যে এখানে একটু বলতে এটা হচ্ছে কি, যে n = 2 থেকে n = 1 ধাপান্তরের জন্য নিচের কোনটি ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন উৎপন্ন করে। মানে তরঙ্গ দৈর্ঘ্যটা কোনটার ক্ষেত্রে ক্ষুদ্রতম হবে। তো এখানে আমাদের যে পরমাণুগুলো দেওয়া আছে, আর তো কোনো কিছু দেওয়া নেই, জাস্ট এখানে পরমাণু দেওয়া আছে। তার মানে এগুলোর ক্ষেত্রে আমরা কি জানি, ফিক্স হচ্ছে পারমাণবিক সংখ্যা। তার মানে এই পারমাণবিক সংখ্যা থেকে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের যে সম্পর্কটা আছে সেটা নির্ণয় করা লাগবে। সেটা আমরা কই থেকে পাবো, সেটা আমরা পাবো হচ্ছে ই থেকে। কারণ কি ভাইয়া, যে শক্তি রাশিমালা এখানে দেওয়ার কারণটা মেইনলি কি ছিল, কারণ আমরা জানি হচ্ছে যে ই ইকুয়াল এইচ এফ মানে কত ভাইয়া, এইচ/সি বাই ল্যামডা। তাহলে এখান থেকে আমরা কি জানি, এখান থেকে আমরা বলতে পারি যে ই সমানুপাতিক 1/λ। দ্যাটস মিন এই যে তরঙ্গ দৈর্ঘ্য আছে সেটা কি, সেটা হচ্ছে যে শক্তির ব্যস্তানুপাতিক। আবার আমরা আরেকটা ইকুয়েশন কি জানি ভাইয়া, ই ইকুয়াল -mE4 জেড স্কোয়ার ডিভাইডেড বাই জানি কি ভাইয়া, জানি হচ্ছে 8n²
এপসিলন নট স্কোয়ার। তো আশা করি এই সূত্রটা তোমাদের সবার জানা আছে। তো এখান থেকে জাস্ট তোমাকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে এই যে জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি ভাইয়া, এখান থেকে আমরা বলতে পারি যে ই সমানুপাতিক জেড স্কোয়ার। তার মানে আমরা ডিরেক্টলি বলতে পারি যে পারমাণবিক সংখ্যার সমানুপাতিক হচ্ছে শক্তি, এবং হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে শক্তির ব্যস্তানুপাতিক। এখন আমরা এই শক্তি যেহেতু দুইটা সেম, এখন আমরা কি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে পারমাণবিক সংখ্যার রিলেট করতে পারি, সেটা কি ভাইয়া, সেটা আমরা বলতে পারি যে জেড স্কোয়ার সমানুপাতিক 1/λ। তার মানে কি তরঙ্গ দৈর্ঘ্য আর হচ্ছে পারমাণবিক সংখ্যা কি পরস্পরের ব্যস্তানুপাতিক। দ্যাটস মিন আমরা বলতে পারি কি যে পারমাণবিক সংখ্যা বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য কমবে, যেহেতু এখানে বলছে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম কোনটার ক্ষেত্রে হবে, যেটার ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা সব থেকে বেশি থাকবে। তো আমাদের এই যে মৌলগুলো ছিল এগুলোর মধ্যে পারমাণবিক সংখ্যা সব থেকে বেশি কিসের, সব থেকে বেশি হচ্ছে লিথিয়াম, অর্থাৎ ঘ নাম্বার অ্যান্সার। তো এখানে আমরা যদি দেখি যে হাইড্রোজেন যেটা হচ্ছে 1, তারপর হাইড্রোজেনের একটা আইসোটোপ সেটা হচ্ছে ডিউটেরিয়াম ডি, এটার হচ্ছে 1, হিলিয়ামের হচ্ছে 2 আর লিথিয়াম হচ্ছে 3। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি ভাই, অ্যান্সার হচ্ছে বৃহত্তম পারমাণবিক সংখ্যা লিথিয়াম Li2+। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা যাবো কই, এখন আমরা যাবো লাস্ট যে কোশ্চেনটা আমাদের আছে সেটা কি ভাই স্থির তড়িৎ থেকে এসে